আমি ঈশিতাকে ছাদ থেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি তার উপরে শুয়ে পড়লাম। তার নাকে, গলায়, কানে অল্প অল্প করে চুমু দিচ্ছি। সে আমার আদরের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে আছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আমি যখন তার গোলাপি ঠোঁটজোড়া সাথে আমার ঠোঁটজোড়া মিলিয়ে ভালোবাসার পরশ দিচ্ছি, সে তার 2 হাত দিয়ে আমার মাথার চুল শক্ত করে খামচে ধরেছে। আমি যখন ঠোঁট ছেড়ে একটু নিচে নামতে যাব, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমার উপরে উঠে তার ঠোঁটজোড়া আমার ঠোঁটের কাছে এনে বলতে লাগলো, আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলবে? আগে আমাকে কথা দিতে হবে, আমি যা বলবো তাই শুনবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই শুনবো। আমাদের দুজনের তো এখনো পড়ালেখা শেষ হয় নাই। আমার আরো 1 বছর লাগবে, আর তোরও 2.5 বছর। তাই আমরা পড়ালেখা শেষ না করার আগে অন্য কিছু চিন্তা করব না। অন্য কিছু মানে? যা, আমি মুখে বলতে পারবো না। মুখে না বললে কিভাবে বুঝবো? আমি বেবির কথা বলছি। এই কথা বলে লজ্জায় মুখ লাল করে ফেলেছে। তুমি কি পাগল হয়েছ? পড়ালেখার সাথে বেবি কি সম্পর্ক? আমি এখনই বেবি নিতে চাই। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তা শুনবি। তাছাড়া আমরা যদি এরকম প্ল্যান করি তাহলে আমাদের আর পড়াশোনা হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আর আমার খালুজান মানে তোর আব্বু একটা ব্যবসা সামলাচ্ছে। তোর পড়াশোনা শেষ না হলে তোর আব্বুর সাথে ব্যবসায় সাহায্য করতে পারবি না। তাই আমরা এখন এরকম প্ল্যান করা ঠিক হবে না। তাহলে আমরা বিয়ে করেছি কেন? পড়ালেখা শেষ করে বিয়ে করতাম। এত কিছু জানি না, আমি যা বলছি তাই হবে। তার মানে এই 2 বছর তোমাকে আমি নিজের করে পাবো না? না। কি বলছো? তুমি পাগল পেয়েছো? বিয়ের পরে বউকে নিজের করে পাবো না, আদর করতে পারবো না, এ কথা বললেই হলো? মানি না আমি। তুমি আমার বিয়ে করা বউ, আমি যা বলবো তা শুনতে হবে। কি বলছিস তুই? আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তাই শুনবি। কিন্তু এতদিন তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো? কে বললো আমাকে কাছে পাবি না? আমি তো সব সময় তোর সাথেই থাকবো। সাথে থাকলে কি হবে তোমাকে নিজের করে না পেলে? আরে পাগল, আমি তো সব সময় তোরই থাকবো। আর আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। আমার রাগ উঠে গেল। 2 বছর কিভাবে থাকবো? লাগবে না সব সময় তোমাকে আমার। আমি ধাক্কা দিয়ে উপর থেকে নামিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লাম। আমার বাবুটা দেখি খুব রাগ করেছে। দেখি বাবু, এদিকে আসো। এই কথা বলে আমাকে কাছে টেনে নিল। তারপর আমার 2 গালে কয়েকটা পাপ্পি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তার জড়িয়ে ধরার কোনো রেসপন্স দিচ্ছি না। কি হলো, জড়িয়ে ধরো আমাকে। জড়িয়ে ধরে কি হবে? আমি বলছি জড়িয়ে ধর, না হলে কিন্তু আমি রুম থেকে চলে যাব। কি আর করা, বাধ্য হয়ে মেনে নিতে হলো। তা না হলে শাকচুন্নির রুম থেকে বাহির হয়ে যাব। আর বাসরাতে বউ রুম থেকে বাহির হওয়া মানে একটা গন্ডগোল লাগা। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আমার বুকে এসে শুয়ে পড়ল। আমি কপালে একটা চুমু দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে কারোর চুলের পানি দিয়ে আমার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আমার শাকচুন্নি কিছুক্ষণ আগে মনে হয় শাওয়ার নিয়েছে। পরনে আকাশি কালার একটা শাড়ি, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সে পানি মনে হয় আমার মুখে দিয়েছিল। সে তার রেশমি কালো চুলগুলো ঘাড়ের এক সাইডে করে তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তার উন্মুক্ত পিঠে পানির ফোঁটা জমে আছে। কোমরের এক সাইডে শাড়িটা উপরে তোলা, নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। হায় আল্লাহ, এভাবে যদি আমার সামনে থাকে তাহলে 1 বছর কেন, একদিন নিজেকে কন্ট্রোলে রাখা আমার পক্ষে অসম্ভব হবে। আমি আস্তে আস্তে উঠে পিছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। সে একটু কেঁপে উঠল। এই কি করছিস? আমি আর কোনো কথা না বলে তাকে কোমর ধরে টেনে এনে খাটে আমার কোলে বসিয়ে দিলাম। সে ছাড় ছাড়ো বলে চিল্লাতে লাগলো। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে না। দিব্যি আমার কোলে বসে আছে। আমি তার হাত থেকে তোয়ালেটা নিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলাম। কি শুরু করে দিয়েছিস সকালবেলা? আমাকে নিচে যেতে হবে, সব মেহমানরা আছে, নাস্তা মাস্তা তৈরি করতে হবে না? চুপ,
একদম চুপ। নতুন বউয়েরা প্রথম দিন কোনো কাজকর্ম করে না। কে বললো তোকে এ কথা? আর আমি নতুন বউ হয়েছি তো কি হয়েছে? এটা তো আমার খালামণির বাড়ি। চুপ করো, কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু আমার কাজ করবা। আরে নতুন বউ সকালে নিচে না গেলে সবাই কি বলবে? কিচ্ছু বলবে না। আমি তার চুলগুলো মুছে তার গলায় কানে চুমু দিতে লাগলাম। সে শিহরিত হয়ে উঠল। কি করছিস? আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে বলো? না ছাড় বলছি আমাকে। জোরাজোরি শুরু করে দিল। ছাড়বো না, তার আগে পাপ্পি দাও। কেন? রাতে অনেকগুলো দিয়েছি, এখন আবার কেন? রাতে দিয়েছ তো কি হয়েছে, দিনে 20টা করে পাপ্পি দিতে হবে, তার একটা কম হলে আমারটা আমি আদায় করে নিব। যা, দিনে এতগুলো পাপ্পি দিতে পারবো না। দিতে পারবে না তো সমস্যা নাই, অন্য কারো কাছ থেকে নিয়ে নেব। কি? না কিছু না। অন্য কারো কাছ থেকে নিয়ে নিবে মানে? বললাম তো কিছু না। এই কথা যদি দ্বিতীয়বার কোনো সময় মুখে শুনি তাহলে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। হাই হাই, কি বলো? মাথা ফাটিয়ে ফেললে তো আমি মারা যাব, আর তুমি বিধবা হয়ে যাবে। বিধবা হলে হব, তারপরেও কোনো মেয়ের কথা যেন তোর মুখে না শুনি। আচ্ছা ঠিক আছে, শুনবা না, এখন পাপ্পি দাও। না দিব না। আচ্ছা ঠিক আছে, না দিলে যাওগা, লাগবে না তোমার পাপ্পি। লুচ্চা ছেলে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করব কেন? চোখ বন্ধ না করলে দেব না বলে দিলাম। আমি চোখ বন্ধ করলাম, সাথে সাথে আমার দুগালে কয়েকটা পাপ্পি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেলাম, সাথে সাথে নানা ভাই আমাকে একটা সোফায় বসিয়ে দিল। তারপর নানান কথা জিজ্ঞাসা করতে শুরু করলো। আমি নানা ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে শেষ। বউকে কতক্ষণ আদর করেছি, বউকে মন ভরে আদর করেছে কিনা, কিছুদিন পরে খুশির সংবাদ পাবে কিনা, আরও নানান কথা। আমিও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলেছি। সকালের নাস্তা করে শাকচুনিকে নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। হায়রে আপ্যায়ন, এতদিন ছিল খালার বাড়ি, এখন হলো শ্বশুর বাড়ি। দুটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মনে হয় খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে। এত আপ্যায়ন আর সম্মান দেখে তো মনে মনে ভাবলাম আরও বছরখানেক আগে বিয়ে করলাম না কেন। এক রাত শ্বশুর বাড়িতে থেকে আবার আমার শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়িতে আসলাম। তারপর থেকে চলতে লাগলো আমাদের দিন। শাকচুন্নি এত কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আম্মুর কোনো কাজ করতে হয় না, সব কাজ শাকচুন্নি করে। সাথে আমার কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি দেওয়া, যাবতীয় যা কাজ আছে বাড়ির সবই করে। এক সপ্তাহ পরে ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। একই সাথে ভার্সিটিতে রিক্সা করে যাওয়া, আবার ভার্সিটি শেষ করে একই সাথে রিক্সা দিয়ে আসা। আমার ক্লাস অবশ্যই তার ক্লাসের 1 ঘন্টা আগে শেষ হয়ে যায়, তবে ক্লাস 1 ঘন্টা পরে শেষ হয়, আর 1 ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করে যদি চলে যায় তাহলে আমার সাথে রাগ করে 3 দিন কথা বলবে না। আগে তো কথা না শুনলে থাপ্পড় মারতো, কিন্তু বিয়ের পর থেকে আমাকে থাপ্পড় দেয় না। আমি কোনো কিছু বললে, আবার কোনো কিছু করলে রাগ করে অভিমান করে বসে থাকবে। রাতে সোফায় ঘুমাবে, আমাকে স্পর্শ করতেও দিবে না। তাই আমিও তার কথা মতো বাধ্য হয়ে চলি। প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতো ঘুমাবে। আমিও তাকে ভালোবাসার স্পর্শে জড়িয়ে নেই। ভালোই চলতে লাগলো দিনকাল। আজকে 3 মাস হয়ে গেছে, এখনো তাকে নিজের করে পাইনি। রাতে 4 পাপ্পি, দিনের 4 পাপ্পি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমি মাঝে মাঝে জোর খাটিয়ে তাকে একটু ভালোবাসা দেই। একদিন রাতে ল্যাপটপে এক বন্ধুর সাথে চ্যাট করতেছিলাম, হঠাৎ একটা ইমেইলে চোখে পড়ল। ইমেইলটা আসছে আজ থেকে 5 দিন আগে। অনেক দিন ধরে অনলাইনে থাকি না, তাই ইমেইলটা চোখে পড়েনি। ইমেইলটা পড়ে যা বুঝলাম, লন্ডন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তারা আমাকে সিলেক্ট করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 27 তারিখে আমাকে লন্ডনে যেতে হবে এবং সব কাগজপত্র ফিল আপ করতে হবে। 1 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে, তার মানে আর 15 দিন। এখন চিন্তায় পড়ে গেলাম, আব্বু আম্মু কি রাজি হবে? বিশেষ করে আমার শাকচুন্নিকে কি বলবো? আমি কি শাকচুন্নিকে ছাড়া থাকতে পারবো? কেউই হয়তো রাজি হবে না, কারণ এখন আমি একটা পাবলিক ভার্সিটিতে লেখাপড়া করছি। তাহলে বিদেশ যাওয়ার দরকার কি? সবার সামর্থ্য বা মেধা থাকে না পাবলিক ভার্সিটিতে পড়ার। আমার সাথে আমার 3 বন্ধু পরীক্ষা দিয়েছিল, কিন্তু ওরা চান্স পায়নি, আমি পেয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম,
আব্বু একা ব্যবসা সামলাচ্ছে, আর ঈশিতা যেহেতু আমাকে শর্ত দিয়েছে লেখাপড়া শেষ না করার আগে আমাদের ভবিষ্যতে ফিউচার নিয়ে ভাবা যাবে না, তাহলে দেশে থেকে কি করব? বন্ধু বান্ধবের আড্ডায় ওড্ডায় আরও লেখাপড়ার ক্ষতি হবে। ভাবলাম রাতে খাওয়ার সময় আব্বু আম্মুকে কথাটা বলবো। কিছুক্ষণ পরে নিচে খেতে গেলাম। আমার শাকচুন্নির সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমি অল্প খেয়ে উঠে পড়লাম। ইমেলটা আসার পরে থেকে ভালো লাগছে না। আব্বু আম্মু জিজ্ঞাসা করলো খাবার শেষ না করে উঠে পড়লাম কেন। আসলে আমার তো রকম খিদে নেই, তাই অল্প খাওয়ার পরে পেট ভরে গেছে। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার সিনিয়র শাকচুন্নি আসলো। কি হয়েছে, কোনো সমস্যা? খানা না খেয়ে রুমে চলে আসছো কেন? না এমনি, আব্বু আম্মুকে রুমে আছে। হ্যাঁ আছে, কেন? একটু কাজ আছে, আমি আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আসি। আমার শাকচুন্নি কৌতূহল হয় আমার পিছনে আসতে লাগলো। আম্মু বলতে লাগলো, কি হলো, কিছু বলবি? আসলে আম্মু, আব্বু একা ব্যবসা সামলাচ্ছে। একবার এখান থেকে ওখানে, আবার ওখান থেকে এখানে এত দৌড়াদৌড়ি করছে। আমি তো আব্বুকে হেল্পও করতে পারছি না, তাই বাহিরে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 27 তারিখে আমাকে যেতে বলল, আর 1 তারিখ থেকে ক্লাস। কি বলিস তুই? দেশের বাইরে গিয়ে লেখাপড়া করবি কেন? দেশের সবচেয়ে ভালো ভার্সিটিতে লেখাপড়া করছিস, এখানে লেখাপড়া শেষ করবি, দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আম্মু প্লিজ, আমার অনেক দিনের স্বপ্ন দেশের বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করব, তারপর আব্বুর সাথে ব্যবসায় জয়েন করব। তুই কেন বুঝিস না বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, তুই এত দূরে থাকবি, তাহলে আমরা কিভাবে থাকবো? আর বিশেষ করে ঈশিতা মেয়েটা এক মুহূর্তও তোকে ছাড়া থাকতে পারবে না। ঈশিতার কথা চিন্তা করো না, ওকে আমি বুঝিয়ে বলবো। এখন তোমরা বলো কি করতে। আচ্ছা ঠিক আছে, ঈশিতাকে যদি তুই বোঝাতে পারিস তাহলে যাবি, সমস্যা নেই। আমি আম্মুর রুম থেকে বাহির হতে যাব, দেখি শাকচুনি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখটা কালো করে রুমের দিকে যেতে লাগলো। আমি রুমে ঢুকে দেখি মুখ ফুলিয়ে খাটের এক সাইডে বসে আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম এবং তার হাত দুটো ধরে বলতে লাগলাম, কি হয়েছে, এভাবে মুখ কালো করে চলে আসলে কেন? তুই লেখাপড়া শেষ করতে বাইরে যেতে হবে কেন? যে ভার্সিটিতে এখন পড়তেছিস সেখানে তো লেখাপড়া শেষ করা যায়। তাছাড়া আমি তো না দেখে থাকতে পারবো না। আরে তুমি তো বলেছো লেখাপড়া শেষ না করার আগে আমাদের ফিউচার নিয়ে না ভাবতে, আগে নিজের পায়ে দাঁড়াতে। তাছাড়া দেশে বন্ধু বান্ধবের আড্ডা উড্ডায় পড়ালেখায় ভালোভাবে মনও বসাতে পারি না। আর তোমাকে কে বলল তুমি আমাকে দেখতে পারবে না? আমি তো প্রতিদিন তোমার সাথে কথা বলবো, ভিডিও কলে তোমাকে দেখব। তারপরও আমি থাকতে পারবো না। দেখো তুমি সব বুঝো, যেহেতু আমরা এখন পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা করছি না, তাহলে ভালোভাবে পড়ালেখাটাই শেষ করি। আর আমার অনেক দিনের স্বপ্ন বাইরে কোনো ভার্সিটিতে পড়ালেখা শেষ করব। তুমি চাও না আমার স্বপ্ন পূরণ হোক? কিন্তু কিসের কিন্তু? ভয় করে কিসের ভয়? তোকে নিয়ে ওই জায়গায় তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, ওইখানে গিয়ে যদি আমাকে ভুলে যাস। পাগলি মেয়ে, তোমাকে আমি ভুলতে পারবো? তুমি যে আমার অন্তরের সাথে মিশে গেছো। নিজেকে নিজে ভুলতে পারি কিন্তু তোমাকে ভুলতে পারবো না। বিশ্বাস রাখো শুধু আমার উপর, তোমার বিশ্বাসের আমি অমর্যাদা করব না। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। আমার সিনিয়র বউ আর কোনো কথা না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। দিন চলতে লাগলো আর আমারও যাওয়ার দিন ঘনিয়ে আসতে লাগলো। এর ভিতরে বউকে একদিনের জন্য নিজের করে আদর করতে পারিনি। আর মাত্র 2 দিন বাকি আছে, সব ঠিকঠাক হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুর সাথে দেখা করতে গেলাম। রিয়া, শামীম, মিশাল, ফারিয়া এরা সবাই পার্কে বসে আছে। আমি একটা রিক্সা নিয়ে পার্কে গেলাম। পার্কের ভেতরে ঢুকতে যাব, দেখি একটা গাছের নিচে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। আর মেয়েটা ছেলেটার কোলে বসে আছে। ছেলেটার মুখের দিকে মুখ দিয়ে আর ছেলেটা একটু পরপর মেয়েটাকে ঠোঁটে চুমু দিচ্ছে, আরও অশ্লীল কিছু কাজকর্ম করছে। এমন দৃশ্য দেখে আমার শরীর কেমন জানি একটা শিহরিত হয়ে উঠল। আমি রিয়া, স্বামী, বিশাল, ফারিয়া সবার সাথে পার্কে দেখা করলাম। ঘন্টাখানেক আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওই ছেলে মেয়ের দৃশ্য এখনো চোখে ভাসছে।
রুমের ভিতর প্রবেশ করে দেখি আমার সিনিয়র বউ বিছানা গোছাচ্ছে। আমি গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সে একটু ভয় পেয়ে গেল। এই কি করছো? ছাড়ো বলছি, আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? কোনো কাজ করতে হবে না, আর আজ তোমাকে ছাড়ার জন্য ধরিনি। এ কথা বলে তাকেও দেওয়ালের সাথে চেপে ধরলাম। সে যাওয়ার জন্য ছুটোছুটি শুরু করলো। আমি দুহাত দু সাইডে দিয়ে তাকে আটকে ধরলাম। তারপরও যাওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করলো। দিলাম এক ধমক। কি হয়েছে তোমার? এরকম ছোটাছুটি করছো কেন? আমার ধমক শুনে একটু চুপ মেরে গেল। আমি আস্তে আস্তে তার ঠোঁটের দিকে আমার ঠোঁট নিতে লাগলাম। সে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস খুব কাছাকাছি। তার ঠোঁট জোড়াগুলো আরেকটা সুখের ছোঁয়া পেতে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে তার গোলাপি ঠোঁট জোড়া ফেভিকলের আঠার মতো একসাথে লাগিয়ে আছে। অল্প অল্প কাঁপছে। আমি আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে আবার ফিরিয়ে আনলাম। আমার ঠোঁটের স্পর্শ বিলম্ব হতে দেখে তার চোখ আর ঠোঁট জোড়া খুলে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে তার খোলা ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। সে তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে। আমি তাকে পাগলের মতো কিস এবং আদর করতে লাগলাম। আদর করার এক পর্যায়ে তার বুক থেকে আঁচলটা আমি ফেলে দিলাম। সে সাথে সাথে বলতে লাগলো, কি করছিস? আজ তোমাকে আমি আমার নিজের করে পেতে চাই। তুই কি পাগল হয়েছিস? তুই আমাকে কথা দিয়েছিস কিন্তু। হ্যাঁ, কথা দিয়েছি, কিন্তু আমি আজকে রাখতে পারবো না। আমার আর যাওয়ার 2 দিন বাকি আছে। এই 2 দিন আমি তোমাকে আমার করে পেতে চাই। এ কথা বলে তাকে আমি জোর করে আদর করতে লাগলাম। সে আমাকে জোরে একটা ধাক্কা মারলো। আমি তার ধাক্কা সামলাতে না পেরে ওয়ার্ড্রোবের সাথে বাড়ি খেলাম। সাথে সাথে কপালে ব্যথা অনুভব করলাম। কপালে হাত দিয়ে দেখি রক্ত অল্প একটু কেটে গেছে। আমার সিনিয়র বউ আমার কপালে রক্ত দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমার মাথা ধরে বলতে লাগলো, হায় আল্লাহ, এ আমি কি করলাম? সরি সরি, আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারিনি, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। সে দৌড়ে ডেটল এবং ব্যান্ডেজ নিয়ে আসলো। আমার মাথা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে যাবে, আমি এক ঝটকা দিয়ে তার হাত সরিয়ে ফেললাম এবং মাথায় হাত দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেলাম। সে পিছন থেকে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে। আমি তার কোনো কথা শুনলাম না। বাইরে বের হয়ে একটা ফার্মেসিতে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে নিলাম। তারপর দুজন বন্ধুকে ফোন করে এনে দোকানে বসে আড্ডা শুরু করলাম। দুপুরে লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, আমি এখন অবধি বাসায় যাই নাই। বন্ধুরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। আমি দোকানে বসে আছি। বিকাল 4টা বাজে। হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে বের করলাম। সাথে সাথে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি, হায় হায় সর্বনাশ, 102টা ফোন, 5টা আম্মুর আর বাকিগুলো ঈশিতার। 2 মিনিট পরে আবার ফোনটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? তুই সারাদিন বাসার বাইরে, আর ওইদিকে এসে কখন থেকে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। আমি অনেকবার গিয়ে ডেকেছি খাবারের জন্য, কিন্তু দরজাও খুললো না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি ফোনটা কেটে দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় আমার রুমে গিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। আমি দরজা একটা ধাক্কা দিয়ে ডাক দিলাম, কিন্তু কান্না করে যাচ্ছে। দরজা খোলার নাম কোনো খবর নাই। আমি আরও কই একটা ধাক্কা দিলাম এবং ডাক দিলাম, কিন্তু দরজা খুলছে না। এবার আমি একটু রেগে বললাম, ঠিক আছে, যত পারো কান্না করতে থাকো, দরজা খোলার দরকার নাই। আমি আবার বাহিরে চলে যাই। সাথে সাথে দরজা খুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার অনেক খারাপ লাগছে। এভাবে কখনো কান্না করতে দেখি নাই। আমার এরকম করা ঠিক হয়নি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আরে কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আসলে আমি সরি, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এই যে তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি টাচ করব না। একটু কান্নাটা স্টপ করো। সে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে আর ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, আমি সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমি বুঝতে পারিনি এভাবে লেগে যাবে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছো তুমি? আমার তেমন কিছু হয়নি। আর তুমি কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছো। এই সামান্য বিষয় নিয়ে এভাবে কান্না করতে হয়? তুই আমার ফোন ধরিসনি কেন? আমার ফোন ভাইব্রেশন লাগানো ছিল, তাই ধরতে পারিনি। তুমি খেয়েছো? তোকে ছাড়া খেয়েছি কখনো? তুমি না খেয়ে এভাবে কান্না করছো, কেমনটা লাগে বলো তো? চলো খাবে। কথা বলে আমি তাকে কোলে তুলে নিলাম। সে তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি করছিস? খালামণি দেখবে তো। আম্মু দেখলে দেখুক, আমার বউকে আমি কোলে নিব। কার কি? আমি ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচতলায় নামছি। এমন সময় আম্মু হুট করে কোথায় থেকে যেন এসে পড়ল। আমার সিনিয়র বউ আম্মুকে দেখে আমার কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। আমি একটু রাগী লুক নিয়ে তার চোখের দিকে তাকালাম। সে সাথে সাথে চুপটি মেরে গেল। আম্মু বলতে লাগলো,
কি হয়েছে ঈশিতার? এতক্ষণ রুমে বসে কান্না করছিল, এখন তুই কোলে নিয়ে নিচে নামছিস। কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সিনিয়র বউ আম্মুর কথা শুনে লজ্জায় মুখ লাল করে আমার বুকের দিকে মুখ ঘুরালো। আমি থমথমে গলায় বললাম, আসলে ঈশিতার অনেকক্ষণ ধরে নাকি কি জন্য পায়ে ব্যথা করছিল, তাইলে নিচে নেমে খাবার খেতে পারেনি। আমার কথা শুনে আম্মু বলতে লাগলো, বোকামি, এমন বোকামি তো দেখি নাই। পায়ে ব্যথা করলে আমাকে বলবি না? না খেয়ে দরজা বন্ধ করে কান্না করলে পায়ে ব্যথা যাবে? যা, ওকে নিয়ে উপরে যা, তারপর পায়ে ব্যথার মলম লাগিয়ে দে। আমি তোদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি। আমি আমার সিনিয়র বউকে কোলে করে রুমে নিয়ে আসলাম। সে সাথে সাথে আমার কোল থেকে নেমে পড়লো। তারপর বলতে লাগলো, আমি বলছি না খালামুনি দেখে ফেলবে? আরে আম্মু দেখেছে তো কি হয়েছে? যা, খালামুনির সামনে বুঝি আমার লজ্জা করে না? খালামুনি এখন কি ভাববে? আরে আমার লজ্জাপতি সিনিয়র বউ, আম্মু কিছু ভাববে না। ছেলে তার ছেলের বউকে করে নিয়েছে, তাতে কি ভাবার আছে? একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। ও মা, আমি আবার কি করলাম? মাথা ফাটাবে কেন? সিনিয়র বউ বলিস কেন? তুই বউ বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, সিনিয়র বউ বলবো না, সিনিয়র শাকচুনি বলবো। কি বললি? না কিছু না। কিছু না মানে? তুই সিনিয়র শাকচুন্নি বললি কেন? সরি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। মুখ ফুসকে বের হয়নি, তুই ইচ্ছাকৃতভাবে বলেছিস। আজকে খাইছি তোরে আমি। আরে কি করছো? ছাড়ো আমাকে। তোমার না পায়ে ব্যথা? কিসের ব্যথা? ও মা, আম্মুকে না বললাম তোমার পায়ে ব্যথা? এখন আম্মু যদি এসে দেখে তুমি ব্যথা নিয়ে তার ছেলের গলা চেপে ধরে আছো, তাহলে আম্মুও বুঝে ফেলবে যে তোমার পায়ে খুব ব্যথা নেই। তোমাকে আমি এমনি এমনি কোলে নিয়েছিলাম। ও হ্যাঁ, তাই তো। এখন চুপচাপ সোফায় বসে পড়ো, আমি তোমার পায়ে মলম লাগিয়ে দেই। মলম লাগাবে কেন? আমার পায়ে তো ব্যথা নাই। আরে আম্মু না বললো তোমার পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে। আমি আমার সিনিয়র বউয়ের পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। এমন সময় আম্মু খাবার নিয়ে রুমে আসলো। দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলাম। কিন্তু আমার শাকচুনি নাকি খেতে পারবে না। আমি তো জানি শাকচুনি কি জন্য বলল খেতে পারবে না। আমি নিজের হাতে শাকচুন্নিকে খাইয়ে দিলাম। শাকচুন্নির ছোট বাচ্চার মতো ভাত চিবানো দেখলে আর যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে ছাদে দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার যাওয়ার আর 2 দিন বাকি আছে, কিছু শপিং করতে হবে। তাই বিকেলে বাসা থেকে বের হলাম শপিং করার জন্য। কিন্তু শাকচুনি আমার সাথে শপিংয়ে যাবে না। শপিং করতে নাকি ওর ভালো লাগে না। শপিং করে রাতে বাড়ি ফিরলাম। রাতের খাবার খেয়ে খুব ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার শাকচুন্নি রুমে আসলো। এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, তাই জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ? আমি মাথা ঝাঁকিয়ে দিয়ে না বললাম। আমার মাথা ঝাঁকি দেখে রেগে বলল, মুখে কি কোনো কিছু ঢুকছে নাকি ইঁদুর বিড়াল টিড়াল? মুখে কথা বোঝা যায় না। আমি তার কথার কোনো উত্তরই দিলাম না। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টিপতে লাগলাম। সে রাগ করে আমার পাশে শুয়ে পড়ল। আমি মোবাইল টিপছি আর চোখে তার দিকে তাকাচ্ছি। সে এপাশ ওপাশ করছে, কে যেন বলবে মনে হয়। কিন্তু আমার অবস্থা দেখে রাগে কিছু বলতে পারছে না। আমি দিব্যি মোবাইল টিপেই যাচ্ছি। সে অনেকক্ষণ নড়াচড়া করে আমার কাছে ঘেঁষতে লাগলো। তারপর আমি এক নাগাড়ে মোবাইল টিপেই যাচ্ছি। সে এবার আর চুপ থাকতে পারিনি, বলতে শুরু করলো, কি আছে মোবাইলে? এইভাবে মোবাইল টিপছো? ওখানে গিয়ে যদি এইভাবে মোবাইল টিপো তাহলে লেখাপড়া তো কারে উঠবে? আমি তার কোনো কথা জবাব দিচ্ছি না। সে এবার আমার বুকে চলে আসলো এবং আমার হাত থেকে মোবাইলটা ছো মেরে নিয়ে নিল। কি করছো? আমার উপরে আসলা কেন? উপরে আসলাম মানে? দুপুরে আমি তোমাকে কথা দিয়েছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তুমি আমাকে কথা দিয়েছো টাচ করবা না, কিন্তু আমি তো কথা দেইনি আমি আমার স্বামীর উপর আসবো না। তাতে তোমার কি? হ্যাঁ মানে তুমি আমার উপরে আসবা আর আমার কিছু না? না, তোমার কিছু না। দুপুরের জন্য এখনো আমার উপর রাগ করে আছো? আচ্ছা ঠিক আছে, দুপুরের জন্য আমি সরি। আমি ইচ্ছে করে এমনটা করিনি, খুব লেগেছিল না। আমি কোনো কথা বললাম না। কি হলো, কথা বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি আদর করে দিচ্ছি। এই কথা বললে আমার কপালে কয়েকটা চুমু দিল। তারপর বলল, এখন ঠিক আছে তো? এখন তো রাগ কমেছে নিশ্চয়ই? না, এখনো রাগ কমেনি।
কি হলো বলো, এখনো রাগ কমেনি? তাহলে কি করলে রাগ কমবে তোমার? এক কাজ করো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলেই তোমার রাগ কমে যাবে। কি লজিক, শক্ত করে জড়িয়ে ধরলে রাগ কমে যাবে? কি হলো, ধরো না কেন? না, ধরবো না। না ধরলে দুপুরে যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় দিব একটা। কি দিবা? বাঁশ দিয়া বাড়ি। কি? না কিছু না। কিছু মানে? তুমি যে বললা বাঁশ দিয়ে বাড়ি দিবা। না বাবু, আমি বাঁশ দিয়া বাড়ির কথা বলি নাই, আমি চুমুর কথা বলছি। এই যে আরেকটা চুমু দিচ্ছি, এবার তো জড়িয়ে ধরো প্লিজ। আমি কিছু না বলে পাগড়িটাকে জড়িয়ে ধরলাম। সে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে লক্ষ্য করলাম সে ঘুমাচ্ছে না, নড়াচড়া করছে আর বারবার আমার বুক থেকে মাথা তুলে আমাকে দেখছে। আগে তো এরকম করেনি। আমার বুকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আমাকে বলতে লাগলো, এই কি এই কি? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না হ্যাঁ বলো। আমি না কি? তুমি না? আমি না আরে কি আমি না আমি শুরু করছো? আমি মুখে বলতে পারবো না, কানে কানে বলবো। আচ্ছা ঠিক আছে বলো। আমার সিনিয়র বউ কানে কানে যে কথা বলল তা শুনে আমার চোখ চরকগাছ হয়ে গিয়েছে। সে নাকি আমার আদর পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার স্পর্শ চায়। কিন্তু মাগার বেবি টেবির প্ল্যান করা যাবে না, সমস্যা নাই। আমি তো এর সুযোগের অপেক্ষায় ছিলাম। সে আমার কানে কানে এই কথা বলে। লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি তার মাথাটা আমার বুক থেকে তুললাম, তারপর তার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে আছে আর আমি এই সুযোগে আমার ঠোঁট তার ঠোঁটের কাছে কাছে নিতে লাগলাম। তার শ্বাস প্রশ্বাস আমার মুখের উপরে পড়ছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। আমি বুঝতে পারছি একসময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। সে নিজেকে সামলাতে পারছে না, আমার প্রতিটি ছোঁয়ায় সে কেঁপে উঠছে। একসময় দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলাম। 2টা দিন খুব ভালোভাবে কেটেছে। এই 2টা দিন হিসাব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে। আজকের বিকাল 5টা বাজে আমার ফ্লাইট। যাওয়ার সময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আমার খুব খারাপ লাগছে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি। ভাবতেই কেমন যেন একটা কষ্ট লাগছে। বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা উড্ডা দিলাম, হাসি রং তামাশায় খেলাধুলায় জীবনটাকে মাতিয়ে তুলেছিলাম। আর হয়তো সেই সোনালি দিনগুলো জীবনে ফিরে আসবে না। শত ইচ্ছে করলেও সব বন্ধু বান্ধব এক হয়ে আর আড্ডা দিতে পারবো না, কারণ ততদিনে হয়তো সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। গাড়িতে বসে আছি, গাড়ির ভিতরে কারো মুখের দিকে তাকাতে পারছি না। সবার মুখ কালো হয়ে আছে। হয়তো আপনজন দূরে চলে গেলে যে একটা কষ্ট বুকে জমা হয়, সেই কষ্ট থেকে আপনা আপনি মুখ কালো হয়ে যায়। গাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো। এখন সবাই থেকে বিদায় নিয়ে ভিতরে ঢোকার পালা। মা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মা বাবাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। বিদায়টা এত কষ্টের হয় কেন? মা বাবার সামনে দাঁড়াতেই টপ টপ করে চোখ থেকে পানি পড়তে লাগলো। আমার মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেও সাথে বাবাও। আমিও তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ঈশিতার দিকে তাকিয়ে দেখি বারবার ওড়না দিয়ে মুখ মুছছে, চোখ দুটো লাল হয়ে আছে। মামা এসে আব্বু আমাকে বলতে লাগলো, ওকে জড়িয়ে ধরে যদি এভাবে কান্না করতে থাকো তাহলে ও যাবে কিভাবে? ফ্লাইট মিস করবে তো। আব্বু আম্মু নিজেদেরকে সামলে নিল। তারপর আম্মু আমাকে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, বাবা সাবধানে থাকবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, বেশি রাত জাগবি না, তোর তো আবার রাত জাগার অভ্যাস আছে। আর ঠিকমতো লেখাপড়া করবি, কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না, খারাপ মানুষ থেকে দূরে থাকবি, খারাপ কোনো জিনিসই খাবি না, সময় পেলেই আমাকে ফোন দিবি। আরো নানান উপদেশ দিতে লাগলো। হঠাৎ করে বলতে লাগলো, ওই দেখ ঈশিতা মেয়েটা কিভাবে কান্না করছে, যা মেয়েটাকে কিছু বলে আয়। আমি আস্তে আস্তে আমার শাকচুনির কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে শাকচুনি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, এভাবে কাঁদলে আমি যাব কিভাবে? আমার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে, যাবার সময় এভাবে কাঁদলে আমি যেতে পারবো? কিন্তু আমার শাকচুনি আমার কোনো কথাই শুনছে না, কেঁদেই চলেছে। আমি আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তাকে কি বলে সান্ত্বনা দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমি তার মাথাটা আমার বুক থেকে তুলে তার চোখে পানি মুছে দিয়ে বললাম, যেভাবে কান্না করছো মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছি। এইভাবে কান্না করলে আমি যেতে পারবো? আমি তোমার সেই মিষ্টি হাসি মাখা মুখটা দেখে যেতে চাই।
কি দিবা না? সেই হাসি মাখা মুখে বিদায়। আমার কথা শুনে মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ দিব। তাহলে চোখের পানি মুছো আর তাকাও আমার দিকে। আমি তার কাঁধের উপর দুহাত দিয়ে বললাম, একদম টেনশন করবা না আমাকে নিয়ে। আমি তোমাকে প্রতি মিনিটে ফোন দিব। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর আব্বু আম্মুর খেয়াল রেখো। বাসা থেকে ভার্সিটি ছাড়া বাহিরে যাওয়ার দরকার নাই। এখন তুমি কোনো মেয়ে না, কারো স্ত্রী, কারো বাড়ির বউ। সাবধানে চলাফেরা করবা। যদি পারো যে বোরকাটা পরে আমার সাথে বাজারে গিয়েছিলা, সেই বোরকাটা পরে বাহিরে বের হবা। কেউ যেন আমার রেখে যাওয়া আমানতের দিকে নজর দিতে না পারে। কি হলো, কথা বলো না কেন? তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। কেউ তোমার আমানতের দিকে নজর দিতে পারবে না। আমি আমার সিনিয়র বউয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, তাহলে এখন একটু হাসো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঈশিতা একটা মুচকি হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। আসলে প্রিয় এবং কাছের মানুষ যদি দূরে কোথাও চলে যায়, সেই কাছের মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের মুহূর্ত শুধু তারাই অনুভব করতে পারবে, যারা কাছের এবং প্রিয় মানুষকে দূরে কোথাও যাওয়ার সময় বিদায় দিয়েছে। আমি বললাম, তাহলে আসি। এ কথা বলার সাথে সাথে ঈশিতা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলিবে, আমি তো আজীবনের জন্য চলে যাচ্ছি না, মাত্র তো কয়েকটা বছর, তারপর তো আবার তোমার কাছে ফিরে আসবো। এইভাবে কান্না করলে আমি তো যেতে পারবো না। প্রিয় মানুষগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। ঈশিতা একটু স্বাভাবিক হয়, নাক টানতে টানতে বলতে লাগলো, যেভাবে যাচ্ছ সেভাবে ফিরে আসবা। হ্যাঁ আসবো। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, দেখতে সেম বান্দরের মতো। ওদের সুন্দরের লোভে পড়বা না। আর লাল চামড়ার মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবা। কি হলো, আমি কি বলছি বুঝতে পারছো নি? হ্যাঁ বোঝাতে পারছি। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিবা। ওই জায়গায় একদম অগোছালো ছেলেদের মতো থাকবে না। বাইরে ঘোরাঘুরির দরকার নাই। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর ভেতরে কোনো জায়গায় যাবা না। মন দিয়ে পড়বা। মোবাইলে খারাপ কোনো ভিডিও দেখতে পারবা না বলে দিলাম। প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতে হবে, তা না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর ওই জায়গায় যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু আমাকে হারাবা। তোমাকে হারাবো মানে? আমি স্টেট মারা। কথাটা শেষ করতে দেই নাই, তার আগে তার মুখে হাত দিয়ে চেপে ধরলাম। চুপ, একদম এ কথা বলো না। তুমি যেভাবে বলবা সেইভাবেই ওই জায়গায় চলবো। তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবা না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। বুঝতে পেরেছো? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ। এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাই বলি না, বলো আসি। আচ্ছা আসি তাহলে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের টার্মিনালের বাহিরে শেষ কদমটা রাখার আগে পিছনে একবার ঘুরে দাঁড়ালাম। দেখি আব্বু আম্মু নির্বাক হয়ে দাঁড়িয়ে। আম্মু চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কোনো বাবা মা প্রিয় সন্তানকে দূরে কোথাও পাঠানোর সময় স্বাভাবিক থাকতে পারে না। ঈশিতার দিকে একবার তাকালাম, চাতক পাখি নয়নজোড়ার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার যাবার পথের দিকে তাকিয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। চোখের কোণে কয়েক ফোঁটা নোনা জল এসে জড়ো হয়েছে। আর পিছনে না তাকিয়ে সোজা ভিতরে চলে গেলাম। বিমান লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কিছু মুহূর্ত আগে বড় একটা নিঃশ্বাস নিয়ে আমার সোনার দেশের মাটির ঘ্রাণ নিলাম। আব্বু আম্মুর আর ঈশিতার বলা কথাগুলো মনের গোপন সিন্দুক কোটায় জমা করে রাখলাম, যেন সেখান থেকে বের করে তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। চলে আসলাম সেই জীবন স্বপ্ন পূরণের ভার্সিটিতে। 2 দিন হোস্টেলে থাকলাম। 2 দিনে অনেক জায়গা ঘোরা হয়ে গিয়েছে। ঈশিতা ঠিকই বলছে, এখানের মেয়েরা অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশের মেয়েদের চেয়ে না। এদের হাসি কেমন যেন, এদের চোখ নারকেলের ভিতরের আবরণের মতো, নাকগুলো লম্পা, কেমন যে বিশ্রী বিশ্রী লাগে। শুধু চামড়া সুন্দর হলে সুন্দরী হওয়া যায় না, কালো হোক আর ফর্সা হোক, তার হাসি সুন্দর থাকতে হবে। তার চোখে মায়া থাকতে হবে, যে চোখের দিকে তাকালে সেই চোখের অতল সাগরে যে কোনো ব্যক্তি সেকেন্ডের ভিতর নিজেকে ভাসাতে পারবে। কণ্ঠস্বর খুব মিশ্রণ হতে হবে। এগুলো যার মধ্যে থাকবে, হোক সে কালো কুচকুচে, সে যে কোনো চামড়ার সুন্দরীকে হার মানাবে। আর এগুলো শুধু বাঙালি নারীদের মধ্যেই আছে। তারপর থেকে নিয়মিত ক্লাস করতে শুরু করলাম। নতুন পরিবেশে, নতুন জায়গা, নতুন ভার্সিটি। কিছুদিনের ভিতরে বন্ধু বান্ধব হয়ে গিয়েছে, শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচিত হয়ে গেছি। চলতে শুরু করলাম আমার স্বপ্ন পূরণ বাস্তবায়ন করার পথে। সময় পেলেই আব্বু আম্মু আর ঈশিতার সাথে কথা বলি। কথা বলার পর কোনো কিছুই ভালো লাগে না। আব্বু আম্মু আর ঈশিতার চেহারা
চোখের সামনে ভেসে ওঠে। খুব মিস করি বন্ধুদের আড্ডার মজা। জানি যতদিন থাকবো এই দূর দেশে তো দিন থাকবে প্রিয় মানুষদের সাথে কাটানোর সময়গুলো আমার স্মৃতির ফ্রেমে। দিন চলতে লাগলো, এক এক করে 4টা বছর চলে গেল। বিবিএ ফাইনাল এক্সাম দিয়েছি, 15 দিন পরে রেজাল্ট জানাবে। উপস্থিত হলাম রেজাল্টের দিন ভার্সিটিতে। বছরের 10 জন সেরা ছাত্র, এর ভিতর আমি 3 নাম্বার হয়েছি। বিদায় অনুষ্ঠানে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বছরের সেরা ছাত্র পুরস্কার তুলে দিলেন এবং আমার হাতে সরকারি সিলমোহর দিয়ে বিবিএ ডিগ্রিধারী সার্টিফিকেট তুলে দিলেন। আজ আমি অনেক খুশি, আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে দেশে যেতে পারি, কিন্তু না, আরও কয়েকটা দিন সুন্দর এই শহর লন্ডনকে দেখব। একটা দিন ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় দেখেছি, কিন্তু না, কিছুতেই ভালো লাগছে না। মনটা শুধু ছটফট করছে আব্বু আম্মু আর ঈশিতাকে দেখার জন্য। রাতের টিকিট কেটে আব্বু আম্মুকে ফোন দিয়ে বললাম 15 দিন পরে দেশে আসছি। এ কথা শুনে আব্বু আম্মু যে কতটা খুশি হয়েছে তা আমি মন দিয়ে অনুভব করতে পারছি। ঈশিতাকে ফোন দিয়ে জানালাম। ঈশিতা তো বিশ্বাসই করতে পারছে না আমি আগামীকালের জন্য টিকিট কেটেছি, কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেব। আর হ্যাঁ, এই 4 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঈশিতা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মামার অফিসে চাকরি করছে। আমি অনেকবার বলেছি চাকরি করার দরকার নাই, কিন্তু ঈশিতা বলে, তাহলে লেখাপড়া করেছি কেন? তুমি ইচ্ছে করে চাকরি ছেড়ে দিবে? বন্ধু বান্ধব অনেকেই চাকরি করছে। এর পরের দিন ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির গেটের কাছে এসে দেখি বর দুপুরবেলা দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাচাকে ডাক দিলাম। চাচা ঘুম থেকে উঠে বলল, কে তুমি? চাচা আমাকে চিনতে পারছো না? আমি ফারাবি। তুমি ফারাবি? তুমি তো অনেক সুন্দর এবং স্মার্ট হয়ে গিয়েছো। আমি চাচার কথা শুনে হাসতে লাগলাম। গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, দেখি আম্মু মোটরের পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। পিছন থেকে মার চোখে হাত জোড়া রাখলাম। সাথে সাথে আম্মু তার হাত দিয়ে আমার হাত জোড়া চেপে ধরলো আর বলতে লাগলো, কে আমার এভাবে চোখ ধরেছে? আমার ফারাবি ছাড়া তো কেউ আমাকে এভাবে চোখ ধরে না। কে তুমি? আমি মার চোখ জোড়া ছেড়ে মাকে কোলে তুলে নিলাম। আম্মু সাথে সাথে ঘুরে আমাকে দেখে কান্না শুরু করে দিল। ফারাবি তুই? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি তোমার ফারাবি। সাথে সাথে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কেন যেন আমার মন বলছিল তুই আসবি। তুই না বলেছিলি আরো 15 দিন পরে আসবি? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। এখন এভাবে কান্না করো না, আমি তো আর তোমাদেরকে ছেড়ে কখনো যাব না। আব্বু কোথায়? তোর আব্বু অফিসে। তোর আব্বুকে এখনই ফোন দিয়ে জানাচ্ছি। চল বাসায়, ভেতরে চল। বাসার ভিতরে গেলাম, ব্যাগটাকে রেখে সোফায় বসলাম। আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি। আম্মু তাড়াতাড়ি শরবত এনে দিল। 4 বছর পর মায়ের হাতে কোনো খাবার খাচ্ছি। শরবতটা শেষ করে এদিক ওদিক তাকিয়ে একজোড়া চোখকে খুঁজছি। আম্মু আমি কাকে খুঁজছি তা মানের বুঝে ফেলেছে। ঈশিতাকে খুঁজছিস? ঈশিতা সকালে ওদের বাড়িতে গিয়েছে, বললো আজকে অফিস নেই, বিকেলে চলে আসবে। তুই যেয়ে তোর রুমে রেস্ট কর, আমি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। না আম্মু, তুমি আগে ফোন দিবা না? আমি ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে একটু রেস্ট কর, তারপর ওদের বাড়িতে যাবি। আমি আমার রুমে এসে দেখি রুম খুবই পরিপাটি এবং খুব সুন্দর করে গোছানো। আমার বইপত্র কাপড় চোপড় খুব যত্ন করে রাখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই 2 চোখে ক্লান্তির ঘুম এসে জড়ো হয়েছে। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে সালাম করলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরলো। ঈশিতাটাকে এখন অবধি দেখি নাই। দুপুরে মায়ের হাতে রান্না করা খাবার খুব তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। দুপুর পেরিয়ে বিকালের মধুলগ্ন সময়ে আমি ঈশিতাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলাম আর যন্ত্রণাদায়ক অপেক্ষা করতে লাগলাম কখন দরজা খুলবে আর আমার সিনিয়র শাকচুন্নিকে দেখব। 1 মিনিট পরে খালামণি এসে দরজা খুলে দিল। হঠাৎ করে আমাকে দেখে খালামণি চমকে উঠল, যেন বিদ্যুতের শক খেয়েছে। ফারাবি তুই? আমি খালামণিকে সালাম করলাম। তুই না বললি 15 দিন পরে আসবি? হ্যাঁ বলছিলাম, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে আসছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি ড্রয়িং রুমের এক সাইডে কয়েক জোড়া ছেলেদের জুতা রাখা। আমি খালামণিকে জিজ্ঞাসা করলাম, বাসার ভিতরে ছেলেদের জুতো কেন? খালামণি বলল, এগুলো সাকিবের জুতো। সাকিব? কোন সাকিব? সাকিবের জুতা এখানে কেন? আরে তোর মামাতো ভাই সাকিবের জুতো। সাকিব এখানেই থাকে, ওদের অফিস এখান থেকে কাছে, তাই যাতায়াতের সুবিধার জন্য এখানেই থাকে গত 2 মাস ধরে। আর ঈশিতা তো সাকিবদের অফিসেই চাকরি করে।
কই ঈশিতা তো আমাকে কথা বলে নাই যে সাকিব ভাইদের অফিসে চাকরি করে। হয়তো তোকে বলতে মনে নেই। এখন আপনাদেরকে সাকিবের কথা একটু বলি। সাকিব আমার বড় মামার ছেলে, আমার চেয়ে 13 বছরের বড়। মাস্টার্স কমপ্লিট করে তাদের অফিসে দেখাশোনা করছে। আচ্ছা বাদ দে, তুই ঈশিতাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঈশিতা জানলে কতটা খুশি হবে তুই জানিস? তোর আসার 15 দিন বাকি আছে, সেই কথা শুনে মেয়েটা যে কতটা খুশি হয়েছিল, আমার কান তো একেবারে ঝালাপালা করে ফেলেছে। সারাক্ষণ খালি আমাকে বলে, আম্মু ফারাবি আসার আর 15 দিন বাকি আছে। ফারাবি আগের মতো থাকবে তো নাকি পরিবর্তন হয়ে যাবে? ও মনে হয় বিদেশে থেকে অনেক সুন্দর হয়ে আসবে, আমি ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবো। আরও নানান কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। ঈশিতা কোথায় গিয়েছে? ঈশিতা সাকিবের সাথে একটু মার্কেটে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। না, তোমার ফোন দেওয়ার দরকার নেই, তাহলে সারপ্রাইজ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না। তুই ঈশিতার রুমে গিয়ে বস, ঈশিতা আসলে এমনভাবে বলবো ও চমকে উঠবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশিতা আসলে বলবা যে একটা নীল শাড়ি পরে ওর রুমে আসতে। আচ্ছা আচ্ছা বলবো, এমনভাবে বলবো ও না চমকে পারবে না। আমি ঈশিতার রুমে চলে গেলাম। ওর রুমটা খুব গোছানো। ওর টেবিলের উপর 2টা ছবি রাখা। দুটোটা ছবি আমার। দেওয়ালে আমার আর ঈশিতার একটা বড় ফ্রেমের ছবি লাগানো। ঈশিতাকে ছবিটার মধ্যে খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ হয়ে গেল, ঈশিতার আসার কোনো খবর নাই। আমি যেন আর ধৈর্য ধরতে পারছি না, কখন দেখা হবে আমার ঈশিতার সাথে। ঘড়ির কাঁটা যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। সময় যেন চলতে চাচ্ছে না। এই অপেক্ষাটা যেন একটা ছটফট অনুভূতির অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পরে খালামণি 1 কাপ আমার পছন্দের জ্যামলি কফি এনে দিল। কফির মগটা হাতে নিয়ে দোতলা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। শেষ বিকেলে লাল রক্তিম সূর্য অস্ত যায় অবস্থা। হালকা শোষো শব্দ করা প্রবলা বাতাস, সীমাহীন নীল আকাশ, দল বেঁধে শূন্য আকাশে ভেসে বেড়ানো পাখির কিচিমিচি, ব্যস্ত শহরের কোলাহল, মানুষগুলো যার যার নিরে ফিরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আর আমি উদাসীন হয়ে বহমান অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার সিনিয়র বউকে দেখব বলে। 4 বছর 9 দিন 11 ঘন্টা পর যখন তার সাথে দেখা হবে, তখনের সিচুয়েশন কেমন হবে, কতটুকু আবেগ এসে জমা হবে, সে কথা ভাবতেই মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। হঠাৎ করে নিচে খেয়াল করে দেখি সাকিব মোটরসাইকেল খুব স্পিডে এনে গেটের সামনে থামালো। আর তার পিছনে একটি মেয়ে বসা ছিল। মেয়েটা তাল সামলাতে না পেরে সাকিবের সাথে লেপটে গেল। হাসতে হাসতে মেয়েটি গাড়ি থেকে নামলো। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। হঠাৎ করে মেয়েটার দিকে খেয়াল করে দেখি এ তো আমার ঈশিতা। আমার বুক ডুকডুক করতে শুরু করলো। বুকের কোনো এক গোপন জায়গা চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। সারপ্রাইজ দিতে এসে আবার আমি সারপ্রাইজ হয়ে যাই, কে জানে, হতেও তো পারে। ঈশিতা আর সাকিব হেসে হেসে বাসার ভিতরে ঢুকছে। আর সে হাসি যেন আমার বুকে ধারালো ছুরির মতো বিঁধছে। এ আমি কি দেখছি? ঈশিতা এরকম টাইট ফিটিং বোরকা পরে সাকিবের সাথে মার্কেটে গিয়েছিল? আমি ভাবতেও পারছি না। 4 বছর পরে এসে আমার ঈশিতাকে এই রূপে দেখব। আমার ঘৃণা হচ্ছে। তার মানে ঈশিতা আমার থেকে দূরে থাকার সুবাদে অফিসের নাম করে এরকম অশ্লীল কাপড় চোপড় পরে মার্কেট করে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার আরেকজনকে নিয়ে আমার অগোচরে। আর আমাকে ভুলভাল বুঝিয়েছে যে সে সর্বদা পর্দা করে চলে। আমি দোতলা বারান্দা থেকে ঈশিতার রুমে চলে আসলাম। তারপর ঈশিতার রুমের জানালার গ্লাস দিয়ে তাকিয়ে আছি ড্রয়িং রুমে। ঈশিতা আর সাকিব কি করে? এরা দুজন বাসার ভিতরে ঢোকার সাথে সাথে খালামণি বলতে শুরু করলো, এতক্ষণে আসলি? আমি কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ঈশিতা বলতে লাগলো, আর বলো না আম্মু, ও আমাকে সারাটা রাস্তা জ্বালিয়ে মেরেছে। আর দেখো আমাকে কি কাপড় পছন্দ করে দিয়েছে। এরকম কাপড় কেউ পরে? সাকিব বলতে লাগলো, দেখো ফুপি, ওর কাপড়গুলো খুব সুন্দর না? ওকে কিন্তু খুব মানাবে। ও সারা রাস্তা উল্টো আমাকে জ্বালিয়ে মেরেছে। ওর কাপড়গুলো নাকি সুন্দর না? কত সুন্দর। আর তুই যে শার্ট প্যান্টগুলো আমাকে পছন্দ করে দিয়েছিস, সেগুলো তো একেবারে ডাস্টবিন। মোটেও না, আমি যেগুলো তোকে পছন্দ করে দিয়েছি সেগুলো তুই পরলে তোকে অনেক সুন্দর লাগবে। শার্ট প্যান্ট আর টাই পরলে আমাকে এমনিতে হ্যান্ডসাম লাগে। তোর ওই শার্ট প্যান্ট পরলে আমাকে ফকিরের মতো লাগবে। ওরা দুজনের কথা শুনে মনে হচ্ছে ওরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী, আর আমি তৃতীয় পক্ষ ভিলেন হয়ে তাদের মধ্যে এসে পড়েছি। এই তোরা থাম। ঈশিতা, ফারাবির কোন শাড়ি পছন্দ রে? কেন? না এমনি।
নীল আর আকাশি কেন বলতো? না এমনি, তুই এক কাজ কর, একটা নীল বা আকাশি শাড়ি পরে তোর রুমে যা। আমার রুমে ফারাবের পছন্দের নীল বা আকাশি শাড়ি পরে যেতে হবে কেন? তুই তো রুমে গেলেই দেখতে পাবি। আরে আজীব তো, আমার রুমে গেলে কি দেখতে পাবো? এত কথা বলিস কেন? তুই একটা শাড়ি পরে রুমে গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশিতার রুমে গিয়ে একটা আকাশি কালারের শাড়ি পরতে লাগলো আর দুনিয়ার কৌতূহল এসে ওর মাথায় জমা হতে লাগলো। কে আছে আমার রুমে যে কারণে আম্মু বলল ফারাবের পছন্দের শাড়ি পরতে? আর আমিও বা কেন ফারাবের পছন্দের শাড়ি পরছি? কিছুই বুঝতে পারছি না। ঈশিতার শাড়ি পরা শেষ হলে সাকিব গিয়ে ঈশিতার রুমে ঢুকে। এখানে আসলি কেন? এমনিতে দেখতে আসলাম শাড়ি পরলে তোকে কেমন লাগে। তোর দেখতে হবে না, তুই যা এখান থেকে। বাহ, তোকে তো আকাশি কালার শাড়িতে খুব সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দের, এই শাড়িটা ফারাবের পছন্দের। ও নিজে আমাকে কিনে দিয়েছিল। ও বলেছিল এই শাড়িতে নাকি আমাকে খুব মানাবে আর অনেক সুন্দর লাগবে, তাই এই শাড়িটা তুলে রেখেছিলাম। ফারাবি যেদিন আসবে ওই দিন ওর সামনে এই শাড়িটা পরে দাঁড়াবো, ওকে চমকিয়ে দেবো আর বলবো, দেখো তোমার দেওয়া শাড়িটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি, তোমার সামনে পরবো বলে, তোমার মুখ থেকে একবার আমার প্রশংসা শুনবো বলে। বাহ বাহ, দারুণ তো। আমার দেওয়া পছন্দের শাড়ি পরলে বুঝি তোকে সুন্দর লাগবে না? তোর আবার পছন্দ? এইভাবে হাসছিস কেন? আমার দেওয়া শাড়ি পরলে তোকে আরো সুন্দর লাগবে। তোর দেওয়া শাড়ি আমার পরারও দরকার নাই, আর সুন্দর লাগারও দরকার নাই। তোর বউকে তোর শাড়ি, পছন্দের শাড়ি দিস। সর সামনে থেকে। আরে কোথায় যাচ্ছিস, দাঁড়া না। এই কথা বলে সাকিব ঈশিতার হাত ধরে ফেলল। তুই আমার হাত ধরছিস কেন? আমার হাত ছাড়। আচ্ছা ছাড়বো, আগে তোর সাথে কয়েকটা ছবি তুলি। তোকে শাড়িতে যে সুন্দর লাগছে না, আমি তো চোখ সরাতে পারছি না। চোখ নিচে নামিয়ে রাখ, আমার দিকে ভুলেও তাকাবি না। আমি আরেকজনের রেখে যাওয়ার সম্পদ, সে সম্পদের দিকে কেউ কোন নজরে তাকাবে তা আমি হতে দেব না। আরে আমি তো তোর দিকে কোন নজরে তাকাই না, ভালোবাসার নজরে তাকাই। ভালোবাসার নজরে তাকাস মানে? ভুলেও এ কথা মুখে আনবি না। কোনো নজরে আমার দিকে তাকাতে পারবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। এখন চল একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, তুল। সাকিব ঈশিতার গায়ের সাথে গা ঘেঁষে ছবি তুলতে লাগলো। এমন সময় ওরা কি করে দেখার জন্য একটু সামনে গেলাম। যখন আমি দেখলাম ঈশিতার গায়ের সাথে গা ঘেঁষে সাকিব ছবি তুলছে, তখন আমার বুঝতে বাকি রইল না ঈশিতার সাথে সাকিবের কিছু চলছে। বুকের ভিতরে জমে থাকা 4 বছরের ভালোবাসাটা যেন সেকেন্ডের ভিতরে ঘৃণায় পরিণত হলো। রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে এখন গিয়ে ঈশিতার গালে কয়েকটা থাপ্পড় দেই। স্বামী দূরে রেখে আরেকজনের সাথে গা ঘেঁষে ছবি তুলে, কিন্তু ওকে আমি ভালোবাসি। ভালোবাসার মানুষের উপরে হাত তোলা যায় না, তাকে ভালোবাসার মাধ্যমেই বোঝাতে হয়, আর তা না হলে হিতে বিপরীত হয়ে যায়। আমি রাগে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। খালামণি বলতে লাগলো, কোথায় যাচ্ছিস ফারাবি? ঈশিতা শাড়ি পরতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। কি শাড়ি যে পরেছে তা আমি দেখেছি। আমার একটা জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। কি এমন জরুরি কাজ যে এতদিন পরে সে ঈশিতার সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? ঈশিতা যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? কিচ্ছু হবে না, আমার কাজ আছে, আমি যাচ্ছি। চলে আসলাম বাসায়। খালামণি পিছন থেকে ডাকলো। রাগে এতটাই বিভোর ছিলাম যে কিছুই শুনিনি। বাসায় এসে সোফায় বসে আছি। আম্মু বলতে লাগলো, কিরে তুই আসলি, ঈশিতাকে আনলি না যে? ঈশিতাকে আমি আনবো কেন? ঈশিতার কি পা নেই? কি বলছিস তুই? তুই না গিয়েছিস ঈশিতাকে আনার জন্য? না, আমি যাইনি। আচ্ছা, ঈশিতা কি তোমার কাছে বলে ওদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ, কেন? তুমি কি ওকে হুকুম দিয়েছো যাওয়ার জন্য, নাকি ও বলেই চলে গিয়েছিল? ও বললো খালামণি আমি একটু বাড়িতে যাচ্ছি, বিকেলে চলে আসবো। হঠাৎই কথা কি জন্য জিজ্ঞেস করছিস বলতো? ও ওর বাড়িতে যাবে, এটা কি বলে যেতে হবে নাকি? অবশ্যই বলে যেতে হবে। তুমি জানো না, নিজের আপন বাবাও যদি মারা যায়, স্ত্রী স্বামীর হুকুম ছাড়া বাবাকে দেখতে যেতে পারে না। তুই তো ওই সময় ছিলি না। ছিলাম না ঠিক আছে,
কিন্তু তোমার কাছ থেকে তো হুকুম নেওয়ার দরকার ছিল। আমার কাছে ভুলে গিয়েছে তো। কি এমন হয়েছে যে তুই এভাবে বলছিস? না, কিচ্ছু হয়নি, এমনি। ওইদিকে ঈশিতা শাড়ি পরে ওর রুমে গিয়ে দেখে কেউই নাই। ওর আম্মুকে জিজ্ঞাসা করলে ওর আম্মু আমার কথা সব খুলে বলে। ঈশিতা তা শুনে বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি। নিশ্চিত হওয়ার জন্য আম্মুকে ফোন দিল। আমি সোফায় বসে বারবিকিউ চানাচুর আর অমৃত মটর ভাজা খাচ্ছি। এমন সময় দরজায় কলিং বেলটা বাজতে লাগলো। আমি সোফা থেকে উঠে দরজাটা খুললাম। একজন বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা স্কুটি রাখা। আমি মহিলাটিকে লক্ষ্য করে বললাম, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি হতভম্ব হয়ে বলতে লাগলাম, আরে আন্টি, কি করছেন? ছাড়েন আমাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। কি শুরু করে দিয়েছেন? ছাড়ুন বলছি। কিন্তু আন্টি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। না, আর পারছি না, এবার বুঝি দমটা আটকে যাবে। অনেক কষ্ট করে বললাম, আরে আন্টি, আমার দম আটকে যাচ্ছে, ছাড়ুন আমাকে। সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে মুখের পর্দাটা তুললো আর বলতে লাগলো, শয়তান, আমি আন্টি না, আমি তোমার ঈশিতা। এই কথা বলে আবারও জড়িয়ে ধরলো। এবার কিছু একটা স্বস্তি পাচ্ছি। 4 বছরের জমিয়ে রাখা ভালোবাসার অনুভূতিটা আবেগ হয়ে একসাথে বেরিয়ে আসতে যাচ্ছে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে বলতে লাগলো, দেখি তোমাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যা ভেবেছি তাই, তুমি আগের চেয়ে খুব সুন্দর হয়ে গেছো, কিন্তু চেহারাটা সে পিচ্চি পিচ্চি রয়ে গেছে। কি হলো, কথা বলো না কেন? কি বলবো? কি বলবো মানে? তুমি বলেছিলে 15 দিন পরে আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসছো। তাহলে আমাকে মিথ্যে বলেছিলে কেন? আর তুমি এসে আমাদের বাসায় গিয়ে আমাকে না দেখে চলে আসলে। আমি কি কষ্ট করে শাড়িটা পরেছিলাম? আমি কি আর জানতাম তুমি আসছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো, নাকি চেহারার সাথে মন দিল সব পাল্টে ফেলেছো? আমি ঠিকঠাক দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলছি না। আসলে 4 বছরে ভালোবাসার জন্য ব্যাকুল হওয়া মনটা কিছু মুহূর্ত আগে ঈশিতার কাজকর্মের দৃশ্যগুলো দেখে ভালোবাসার জন্য ব্যাকুল হওয়া মনটাই হঠাৎ করে কালো ছোট্ট একটা দুঃখ এসে ভিড় করেছে। আম্মু হঠাৎ করে ঈশিতার কণ্ঠ শুনে বলতে লাগলো, ঈশিতা, তুই কখন আসলি? ঈশিতা আম্মুর কথা জবাব দিচ্ছিল। তাদের মাঝখানে আমি আম্মুকে লক্ষ্য করে বললাম, আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। আমি আমার রুমে সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। ঈশিতা আম্মুর হাত থেকে কফির কাপটা নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার হাতে কাপটা দিয়ে আমার গা ঘেঁষে বসলো। আমি মোবাইলটা পকেটে রেখে কফির মগে চুমুক দিচ্ছি। ঈশিতা 4 বছর পর আমার এত কাছে আসার পরেও আমার ভাবমূর্তির অনুভূতির ফিলিংস না পেয়ে বলতে লাগলো, কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কি কোনো কিছুর জন্য আমার প্রতি অসন্তুষ্ট? আমি ঈশিতার কথা শুনে একবার ঈশিতার দিকে ঘুরে তাকালাম। কি হলো, এইভাবে তাকালে কেন? কথা বলো। তুমি কি বোবা হয়ে গেছো? তুমি আমার সাথে কথা বলছো না, মনে হচ্ছে আমার গলায় বিশাল বড় একটা কাঁটা আটকে আছে। আমার ভালো লাগছে না। কথা বলো না, চুপ করে থাকো। মাথা কি বেশি ব্যথা করছে? তাহলে কফি খাওয়ার দরকার নেই, আমি কমপ্লেক্স নিয়ে আসছি। কমপ্লেক্স খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো, দেখবে মাথা ব্যথা চলে যাবে। ঈশিতা কমপ্লেক্স, দুধ, চিনি আর ট্যাবলেট নিয়ে আসলো আর বলতে লাগলো, এগুলো খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো। আমি ঈশিতার হাত থেকে ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেললাম। ঈশিতা বলতে লাগলো, খালি পেটে ট্যাবলেট খেয়েছো, শরীর তো অনেক খারাপ করবেই। আমি কোনো কথা বললাম না, সোজা বিছানায় শুয়ে পড়লাম। ঈশিতা হয়তো এটা বুঝছে যে আমার মাথা ব্যথা করছে, তাই ওর সাথে কথা বলছি না। আসল কারণ তো ও আর জানে না। ঈশিতা আস্তে আস্তে আমার মাথার পাশে গিয়ে বসলো। তারপর ওর নরম হাতটা আমার কপালে রাখলো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতের স্পর্শ পেয়ে অনুভূতিহীন ভালোবাসাটা যেন জাগা দিয়ে উঠল। পরক্ষণে 2 চোখে ঈশিতা সাকিবের সাথে মোটরসাইকেলে লেফটে যাওয়ার দৃশ্যটা ভেসে উঠল। আমার একটা হাত দিয়ে ঈশিতার হাতটা সরালাম এবং বললাম, ধরবা না আমাকে, আমার কেমন যেন লাগে। কি বলো তুমি? তোমার মাথা ব্যথা করছে? আমি তোমায় হাত বুলিয়ে দিচ্ছি, তোমারও আরাম লাগার কথা। তোমাকে আমি বলেছি হাত বুলিয়ে দিতে? এরকম করছো কেন তুমি আমার সাথে?
সত্যি তোমার কিছু হয়েছে? 4 বছর পর আমি তোমার এত কাছে, কিন্তু তোমার কোনো অনুভূতি নাই? শোনো, তোমার কথার উত্তর আমি দিতে পারবো না। আমার মাথা ব্যথা করছে, যাও এখান থেকে। না, আমি যাব না। সত্যি করে বলো তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, এখান থেকে যেতে বলেছি তোমাকে। না, আমি যাব না। যাবে না তো? না। এবার আমার সত্যি সত্যি রাগ উঠে গেল। আমি বিছানা থেকে উঠে ঈশিতার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালাম। ঈশিতা একটু ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, আমার দিকে এইভাবে চোখ লাল করে তাকালে কেন? চোখ নামাও বলছি। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। ঈশিতা আমার ধমক শুনে কেঁপে উঠল। এরকম ধমক হয়তো আমার কাছ থেকে আশা করেনি। ঈশিতা চুপ করে বাহিরে চলে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ওইদিকে ঈশিতা আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, কাঁদছিস কেন? তোমার ছেলে আর স্বাভাবিক নাই। এই 4 বছরে অনেকটা পাল্টে গেছে। আমি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলেনি। ওর মাথা ব্যথা করছে, আমি হাত দিয়ে ওর মাথা টিপে দিচ্ছি। আমাকে বলে কি ওকে না ধরার জন্য। আমাকে চোখ লাল করে ধমক দিয়েছে। তোমার ছেলে সব সময় আমাকে ভয় পেত, আর এখন তোমার ছেলের চোখের দিকে তাকাতে ভয়ে কেঁপে উঠলাম। আমি ওর এরকম অগ্নি দৃষ্টির চোখ কখনো দেখিনি। আর এই জন্য এভাবে কাঁদতে হবে? ওর বুঝি মাথা ব্যথা করছে, তাই তোর সাথে এরকম করেছে? না না, সত্যি সত্যি তোমার ছেলে পাল্টে গেছে। কিছু পাল্টায়নি, ও যেমন ছিল তেমনই আছে। একটু পরে দেখবি ভালো হয়ে যাবে। রাত 8টায় কারো গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি আস্তে করে চোখটা খুলে দেখি ঈশিতা আমার দিকে ঝুলে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতার ঠোঁট আমার ঠোঁটের এতই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে আছি। ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে, কিছুক্ষণ আগে কান্নার কারণে, এবং গাল এবং নাক লাল হয়ে আছে। নাকের ডগায় কয়েক হাজার ছোট ছোট ঘামের ফোঁটা এসে জড়ো হয়েছে। 4 বছর পর ঈশিতাকে আমি সেই মায়াবী রূপে দেখছি, যে মায়াবী রূপের সাগরে আমি অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলেছি। দুজন নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলাম। আমার 4 বছরের জমিয়ে রাখা গভীর ভালোবাসা জানান দিচ্ছিল যে ঈশিতার কাঁপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিতে, গভীর এক লম্বা চুম্বনে হারিয়ে যেতে। পরক্ষণে আমার মনে হয়ে গেল সাকিব আর ঈশিতার কিছু মুহূর্তের কথা। ধাক্কা দিয়ে আমার উপর থেকে ঈশিতাকে সরিয়ে দিলাম। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। ঈশিতা আমার এরকম ব্যবহারে অবাক হয়ে গিয়েছে। এক দৃষ্টি নিয়ে আমার যাবার দিকে তাকিয়েছিল। ঈশিতা হয়তো আমার কাছে এরকম কখনোই আশা করেনি, যে ছেলেটার কাছে বিরার জন্য সবসময় পাগল হয়ে থাকতো। 4 বছর পর ছেলেটার এত কাছে গেলাম, ওর কোনো অনুভূতি নাই। ঈশিতা কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম করছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা বিছানা গোছাচ্ছে। আমাকে দেখে একটা তোয়ালে এনে দিল। আমি তোয়ালেটা হাতে নিয়ে বিছানায় ঢিল মেরে ফেলে দিলাম। ঈশিতা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। ডাইনিং টেবিলে আব্বু আম্মু বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, মাথা ব্যথা কমেছে তোর? আমি মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলাম। 2 মিনিট পর ঈশিতা উপর থেকে ডাইনিং টেবিলে আসলো। মুখটা গোমরা করে আছে, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে, যেন ঠোঁটে কোনো প্রাণের ছোঁয়া নেই। চেহারাটা অনেকটা কালো হয়ে আছে। ও লম্বা চুলগুলো দিয়ে চেহারার এক পাশ ঢেকে রাখছে আর বারবার আর চোখে আমাকে দেখছে। আম্মু ঈশিতার তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ঈশিতা তোর? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, না, কিছু হয়নি। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। ঈশিতা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। আমি অল্প খেয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আম্মু জিজ্ঞাসা করলো, কি হলো, উঠে পড়লি কেন? আমার খাওয়া শেষ। ঈশিতা বুঝতে পারছে না আমার এগুলো করার মানে কি। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 10 মিনিট পর ঈশিতা আমার রুমে আসলো। ঈশিতা আমাকে দেখে আমার মাথার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, কেন এমন করছো? কিরকম করছি? যে এত বছর পরে এসে আমাকে কাছে পেয়েও কোনো ফিলিংস নাই তোমার। আমার সাথে ঠিকঠাক ভাবে কথাও বলছো না, অদ্ভুত সব আচরণ করছো। আমি কোনো অদ্ভুত আচরণ করছি না। আমি ঘুমাবো, লাইট অফ করো। তুমি সত্যি অনেকটা পাল্টে গেছো। তুমি আর আমার আগের ফারাবি নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও তো। ঈশিতার সাথে সাথে আমার হাতটা ধরে ফেললো।
আমি কি তোমার সাথে অন্যায় কিছু করেছি? বলো আমাকে। যদি কিছু করে থাকি তাহলে আমাকে মারো, বকা দাও, কিন্তু আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ইগনোর করো না। আমি তোমার এই অদ্ভুত আচরণগুলো মেনে নিতে পারছি না। এই তোমাকে না বলছি আমি ঘুমাবো, তোমার এই পেচের পেচের ভালো লাগে না, আমার হাত ছাড়ো। ঈশিতা আমার এই কথা শুনে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ পেয়ে আম্মু আমার রুমে চলে আসলো। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? দেখো তোমার ছেলে আমার সাথে কেমন করছে। কি হয়েছে ফারাবি, তুই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আমি কিছু করছি না, ওকে বলো কান্না থামাতে, আর না হয় অন্য রুমে গিয়ে কান্না করতে, আমি ঘুমাবো। না, আমি এখান থেকে যাব না। আমি এই রুমেই কান্না করব। না গেলে আমি চলে যাই। আমি রুম থেকে বাহির হতে যাব, এমন সময় ঈশিতা কান্না করতে করতে রুম থেকে বাহির হয়ে গেল। আম্মু পিছন থেকে ঈশিতাকে ডাকছে, কিন্তু ঈশিতা শুনছে না। আম্মু ঈশিতার পিছনে যেতে লাগলো। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বুকটা কেমন যেন খালি খালি লাগছে, কিসের যেন অভাব। 4 বছর আগে বাহিরে যাওয়ার সময় ঈশিতা আমার বুকে মাথা রেখে বলেছিল, তোর এই বুকটা শুধু আমার জন্য বরাদ্দ, এখানে আর অন্য কাউকে ঠাঁই দিবি না। আমার বাকিটা জীবন তোর এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। সকাল 10টায় ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে ঈশিতাকে দেখতে পাচ্ছি না। সারা রাত কোথায় ছিল, কোন রুমে ছিল তাও জানি না। আমি আম্মুকে ঈশিতার কথা জিজ্ঞাসা করলাম। আম্মু বলতে লাগলো, আমি জানি না। তুমি জানো না মানে? 4 বছর পরে এসে মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই? মেয়েটা সারা রাত ড্রয়িং রুমে সোফায় বসে কান্না করেছে, একটুও ঘুমায়নি। এখন কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওদের বাসায়। আম্মুর কথা শুনে আমার রাগ উঠে গেল। যে কারণে 4 বছর পরে এত কাছে আসার পরে ওকে আপন করে নিতে পারিনি, আবারও না বলে ওই বাড়িতে গিয়েছে। কেন গিয়েছে? সাকিবের সাথে কথা বলার জন্য। আমি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসায় চলে গেলাম। রাগ একটু কমেনি। বাসার কলিং বেল চাপ দিতেই খালামণি এসে দরজা খুলে দিল। তারপর আমাকে ঈশিতার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি কোনো কিছুর প্রতি উত্তর না দিয়ে সোজা ঈশিতার রুমের কাছে চলে গেলাম। সাকিবকে বাসায় দেখতে পাচ্ছি না, হয়তো অফিসে চলে গিয়েছে। আমি ঈশিতার দরজার সামনে দাঁড়াতেই ঈশিতার স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজায় দাঁড়িয়ে ঈশিতাকে একটা ডাক দিলাম। সাথে সাথে কান্নার আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। হয়তো বোঝার চেষ্টা করছে কে আমাকে ডাকে। আমি আবারও ঈশিতাকে ডাক দিলাম। এবার কান্নার আওয়াজটা একটু বেড়ে গেল, হয়তো বুঝে ফেলেছে আমি এসেছি। আমি আরো কয়েকটা ডাক দিলাম দরজা খোলার জন্য। না, প্রতিবারই কান্নার আওয়াজ বেড়ে চলেছে। আমি এক নাগাড়ে ডেকেই যাচ্ছি, আর ও এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। অলরেডি 30 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও দরজা খুলছে না। এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। আমি দরজা জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম, দরজা খুলবে কি খুলবে না বলো? আর যদি দরজা না খুলো তাহলে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেও। ওই বাড়িতে আর যাওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি। ঈশিতা তারপরও দরজা খুলছে না। এবার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কি হলো, তুমি দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, যত পারো কান্না করো, আমি চলে যাচ্ছি। এ কথা বলে চুপ করে সাইড হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ কোনো সারা শব্দ করলাম না। ঈশিতার কান্না অফ হয়ে গেল। হয়তো মনে মনে বলছে ও কি সত্যি সত্যি চলে গেছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও দরজার সামনে গিয়ে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হয়তো বলছে ও এখনো যায় নাই। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, কান্না করে অনেক কিছু হাসিল করতে পারে, যে কোনো পুরুষকে ঘায়েল করতে পারে। কি হলো, তুমি দরজা খুলবে না? এবার যদি দরজা না খুলো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব। তারপর দেখি কি করো। না, আর থাকবো না। এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি রুমের ভিতরে প্রবেশ করে দেখি মাথা নিচের দিকে দিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি আবারও সামনে গেলাম। সে এবারও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুঝতে পেরেছি অনেকটা অভিমান করে বসে আছে, কিন্তু আমি তার অভিমান ভাঙাবো না। সে না বলে এখানে আসলো কেন? আমি তার হাতটা ধরলাম এবং বললাম, কার কাছে বলে এখানে এসেছো? ঈশিতা অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এই কথাটা আমার কাছ থেকে আশা করেনি। সে হয়তো ভেবেছিল ও সারা রাত কান্না করেছে, রাগ করে অভিমান করে চলে এসেছে। আমি তার রাগ অভিমান ভাঙিয়ে বলবো, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় আমার কি হয়েছিল জানি না, তোমার সাথে এরকম ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তাকে উল্টা জিজ্ঞাসা করছি,
তুমি কার কাছে বলে এই বাড়িতে এসেছো? ঈশিতা কোনো কথা বলছে না, তাই আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলো না কেন? কার কাছে বলে এই বাড়িতে এসেছো? কারো কাছে না। তাহলে আসলে কেন? কথা বলো, আমার কথার উত্তর দাও। তোমার সাথে এক রাত কথা বলি নাই, তুমি রাগ করে অভিমান করে চলে এসেছো। তোমার সাথে কথা বলি নাই, তুমি যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি। সারা রাত ঘুমাতে পারি নাই। 4 বছর পর তুমি আমার কাছে আসার পরেও কেন তোমার সাথে এরকম ব্যবহার করলাম জানো তুমি? ঈশিতা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। এক এক করে ঈশিতাকে সবকিছু খুলে বললাম। ঈশিতা বলতে লাগলো, বিশ্বাস করো তুমি, আমি সাকিবের সাথে মার্কেটে যেতে চাইনি। ও আম্মুকে অনেক রিকোয়েস্ট করে বলল, তারপরও আমি যেতে রাজি হইনি। কারণ তুমি যে বোরকা পরার জন্য বলেছিলে, ওই বোরকাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম। কিন্তু আম্মুর অনেক রিকোয়েস্টের পরে ওই বোরকাটা যেটা তুমি পছন্দ না করো ওইটা পরে গিয়েছিলাম। আমি সরি, আর এরকম বোরকা কখনো পরবো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাসায় চলো। আর কখনো না বলে এই বাড়িতে আসবা না। যদি প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিয়ে আসবো। ঈশিতাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছি না। না, আর দাঁড়িয়ে না থেকে দুজন হাঁটতে শুরু করলাম। দুজন পাশাপাশি হাঁটছি। ঈশিতার হাত আর আমার হাত বারবার স্পর্শ হচ্ছে, কিন্তু আমি ঈশিতার হাত ধরছি না। ঈশিতা হয়তো চাচ্ছে ওর হাতটা আমি ধরি। বারবার ওর হাতটা আমার হাতের সাথে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে। আমি একটু মজা নেওয়ার জন্য আমার হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেললাম। ঈশিতা আমার দিকে একবার তাকালো, হয়তো মনে মনে বলছে, শয়তান পোলা, হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেলছিস কেন? আমার সাথে ভাব ধরছিস? যা, তোর হাত ধরবই না। আমি পকেট থেকে একটা হাত বের করে ঈশিতার হাতটা ধরলাম। সাথে সাথে ঈশিতা আমার দিকে তাকালো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাত স্পর্শ করছি। হাতটা একদম পিচ্চি বাচ্চাদের হাতের মতো, দেখলে বোঝা যায় না 23-24 বছরের মেয়ের হাত। হাতে নখগুলো একটু বড়, প্রতিটি নখে লাল রঙের নীল পালিশ দেওয়া। আর হাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হলো আমার পরিয়ে দেওয়া রিং। আমি হাতটা ধরে অল্প একটু জোরে চাপ দিলাম। ঈশিতা কোনো সারা শব্দ করলো না। এবার আমি একটু জোরেই চাপ দিলাম। ঈশিতা এবার জোরে উফ করে উঠল। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। কি হলো, ব্যথা পেলে? যা, এত জোরে কেউ চাপ দেয়? ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি চোখে পানি টলমল করছে। না, সত্যি অনেকটা ব্যথা পেয়েছে, না হলে চোখে পানি আসতো না। এত জোরে চাপ দেওয়া আমার ঠিক হয়নি। আমি ঈশিতার সামনে গিয়ে ঈশিতার থোতায় হাত দিয়ে মাথা উপরে তুললাম। ঈশিতার চেহারার দিকে তাকিয়ে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এতক্ষণ কথা বললাম, আমি তো চেহারার দিকে লক্ষ্য করি নাই। রাত থেকে এ পর্যন্ত কান্না করতে করতে চেহারার একেবারে বাজে অবস্থা করে ফেলেছে। চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, নাকের ডগায় মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। বেশি কান্নার কারণে ফর্সা চেহারা সূর্যের লাল রক্তিম কালার ধারণ করেছে। না, এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি গতকাল রাতে একটু বেশি করে ফেলেছি। হঠাৎ করে হয়তো আমার এমন ব্যবহার মেনে নিতে পারে নাই, তাই সারা রাত কান্না করেছে। আমি ঈশিতার 2 গালে হাত দিয়ে বললাম, এ কি, কান্না করতে করতে চেহারার কি বাজে অবস্থা করেছো? এইভাবে কেউ কান্না করে? তোর ব্যবহারের জন্যই তো। আসলে আমি রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। কি করবো বলো, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এক হলো মাথা ব্যথা, আর এক হলো তোমার চিন্তা। দোনোটা মিলিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছিল, তাই মুখ দিয়ে যা এসেছে তাই বলেছি। এবারের মতো তোমার পিচ্চি বরটাকে মাফ করে দাও। কোনো মাফ নাই। কেন, সরি বললাম তো, আর কখনো এরকম করবো না, তোমাকে কষ্ট দিব না। এবারের মতো মাফ করে দাও। বললাম তো কোনো মাফ নাই। তুমি আমাকে বেশি কষ্ট দিয়েছো, সারা রাত কান্না করিয়েছো। এত সহজে মাফ করে দিলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আর কখনো কষ্ট দিব না, এই যে প্রমিস করে বলছি। না, হবে না। তাহলে কি করলে মাফ করবে? যা বলবো তা করবে তো? হ্যাঁ, করব। কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কি শর্ত আগে বলতে পারবো না। আগে তুমি বলো আমার শর্তগুলো মানবে কি মানবে না। হ্যাঁ, মানবো। প্রথম শর্ত, গতকাল রাত থেকে কিছু খাই নাই। প্রচুর খিদে লেগেছে। এখন বাসায় গিয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। কি বলো তুমি, কাল রাত থেকে কিছু খাও নাই, এই জন্য চেহারার এই অবস্থা করেছো। চলো এখন তাড়াতাড়ি বাসায় চলো। না, আগে আমার শর্তগুলো শোনো। শর্ত পরে শুনবো, আগে তাড়াতাড়ি বাসায় চলো। এইভাবে না খাইয়ে থাকলে শরীরে রোগ বেঁধে যাবে। কিচ্ছু হবে না আমার, আগে আমার শর্তগুলো শোনো। বললাম তো পরে শুনবো, আগে বাসায় চলো, বাসায় গিয়ে তারপর শুনবো। তার মানে তুমি আমার শর্তগুলো শুনবে না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। প্রথম শর্ত মনে আছে তো? হ্যাঁ আছে।
তাহলে দ্বিতীয় শর্ত, আজকে থেকে আমি যা চাইবো তা অনায়াসে এনে দিতে হবে, কখনো না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাহলে তৃতীয় শর্ত, হ্যাঁ বলো। আমি যদি কখনো ভুল করি তাহলে আমাকে শুধরিয়ে দিবে, আর না হয় আমাকে বলবে, আমি শুধরে নিব। কিন্তু আমাকে না বলে তার কারণে আমাকে ইগনোর করা চলবে না, আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, ধমক দিতে পারবে না। যদি আমাকে কিছু না বলে আমার সাথে গতকালকের মতো উল্টাপাল্টা কিছু করো, তাহলে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে রাখবো। তারপর তুমি কাঁদবে? কাঁদলে কাঁদবো। চতুর্থ শর্ত, আরো আছে? হ্যাঁ আরো অনেক। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই মিয়া, আপনারা শুনছেননি? আরে ওইদিকে কি দেখেন, আমার দিকে তাকান। আপনাকে বলছি, শুধু তো গল্প পড়তে বসে থাকেন। কীর্তি কারবারটা দেখছেননি? আমার সিনিয়র আপুর, নাউজুবিল্লাহ, সিনিয়র বউয়ের। এতে আর বউ ওইয়া মোটর সাইকেলে আরেক স্যামরার লগে ল্যাপটি মাইরা ঘুইরা বেড়াইছে, গার সাথে গা ঘেসে ছবি তুলছে। তার এই অপরাধের জন্য আমার কাছে একবার সরি বলছে, আমি মাফ করে দিছি। আর আমি তার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলছি, তারপর 3বার সরি বললাম। কিন্তু আমার মাফ নাই। এই মাঝ রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে শর্ত দিচ্ছে। অলরেডি 3টা দিয়ে ফেলেছে, আরও অনেক আছে। কেমনটা লাগে বলেন? মেজাজটা গরম হয়ে যায়নি? মনটা কয় থাপড়াইয়া সবগুলো দাঁত ফেলে দেই। মেয়েদেরকে বেশি ভালোবাসা দেখানো ঠিক না, তাহলে তারা আল্লাদি হয়ে মাথায় চড়ে বসে। এই কি হলো? কাকে থাপড়িয়ে দাঁত ফালানোর কথা বলছো? না কাউকে না। কি বলতেছিলা বলো। তাহলে চতুর্থ শর্ত শোনো। হ্যাঁ বলো। এই 4 বছরে তুমি ছিলে না বলে আমার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি নাই। এখন থেকে প্রতি বিকেল বেলা আমাকে আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এবং আজ বিকেলে এক জায়গায় যাব, ওই জায়গায় নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা। তাহলে পঞ্চম শর্ত। পঞ্চম শর্তটা কিন্তু একটু কঠিন। যত কঠিন হোক তুমি বলো। আমাকে সারা রাত কাঁদানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য এই মাঝ রাস্তায় 20 বার কান ধরে উদ্বস করতে এবং বলতে হবে আমাকে আর কখনো কষ্ট দিবে না। কি বলো তুমি? এর আগের শর্তগুলো ঠিক আছিল, কিন্তু এটা কি শর্ত দিলে তুমি? এই মাঝ রাস্তায় এত মানুষের মধ্যে আমি 20 বার কানে ধরে উঠবস করব? হ্যাঁ করতে হবে, দরকার হলে আরো মানুষ ডেকে আনবো, তারপরও করতে হবে। না, মেজাজটা খারাপ হয়ে গেল। মান সম্মান আজ আর থাকবে না। মন চাচ্ছে উপরে তুলে একটা আছাড় মারি। দেখতে তো পিচ্চি মাইয়ার মতো লাগে, হাত পা ছোট ছোট, মুখটা গোল, মনে হয় 16-17 বছরের মেয়ে। কিন্তু কে বলবে এই মেয়ের বয়স 23-24, আমার চেয়ে 1.5-2 বছরের বড়। এখন 20 বার কান ধরে উদ্বস করবা আর বলবা আমাকে আর কখনো কষ্ট দিবা না। 20 বার? ওই শাস্তিটা একটু কমানো যায় না? না, কমানো যাবে না। প্লিজ দেখো না, কোনো উপায় কমানো যায়নি? 20 বার উঠবস করলে আমি বাঁচবো? না, 20 বার ওই উদ্বস করতে হবে। আমাকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? 15 বার করি? না, 20 বার। কি আর করা, এখন 20 বারই উঠবস করতে হবে। আমি কানে ধরে উঠবস করতে যাব, দেখি রাস্তার সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে। হায় হায়, আজকে তো মান ইজ্জত সব প্লাস্টিক হবে আমার। আমি কান থেকে হাত ছেড়ে দাঁড়িয়ে রইলাম। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? উদ্বস করো। চলো বাসায় গিয়ে উঠবস করব। তুমি যতবার বলবে ততবার। এখানে প্রচুর মানুষ। বাসায় গিয়ে না, এখানেই করতে হবে, মানুষের সামনে। এটা আমাকে সারা রাত কাঁদানোর শাস্তি। কি হলো, উদ্বস করবা না? আচ্ছা ঠিক আছে, না করলে আমি চলে যাই। এ কথা বলে ঈশিতা হাঁটতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? তুমি তো বাসায় যেতে মানা করেছো, এখন যেদিকে যেতে পারি। আরে দাঁড়াও, উঠবস করছি তো। তাহলে করো। এখন ভাবতে লাগলাম শাস্তিটা কোনো উপায়ে কমানো যায় নাকি। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে কোলে করে বাসায় নিয়ে যাই তাহলে? সত্যিই নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তাহলে 5 বাদ যাও, এখন 15 বার উদ্বস করো। মাত্র 5টা? 60 কেজি ওজনের বস্তা বাসায় নিয়ে গেলে তো আমার জান যাবে আর আসবে। এত কষ্ট করব? মাত্র 5টা বাদ? কি বলে তুমি? আমি 60 কেজি? আমি বস্তা? হাই হাই, কি বলে ফেললাম? আমাকে কোলে করে বাসায় নিয়ে যেতে হবে। এখন 25 বার উদ্বস করবা। 25 বার কেন? 20 বার না বললে? এখন 25 বার উদ্বস করতে হবে। আমাকে বস্তা বললে কেন? আমি 60 কেজি? আমি মোটেও 60 কেজি না, আমি 47 কেজি। এখন চুপচাপ 25 বার উদ্বস করো। আচ্ছা ঠিক আছে, সরি, 5 বারই কমিয়ে দাও।
তাহলে 20 উদ্বোস করো। আবার 20 বার কেন, 15 বার হবে। তাহলে আমাকে বস্তা বললে কেন? এই জন্য 5 বেড়েছে। 20 যোগ 5 25। এখান থেকে তুমি আমাকে কোলে নিয়ে বাসায় নিয়ে যাবে, তাহলে 5টা কমবে। 25টা থেকে 5টা চলে গেলে থাকে 20। এখন 20 বার উদ্বোস করো। কেমনটা লাগে বলেন? 5টা বিয়োগ করে কমালাম, ও আবার 5টা এনে যোগ করলো, তাহলে ঘুরে তো 20টাই হলো। যেই লাউ সেই কদু, কোলে করে বাসায় নিয়ে যাব তো ফাও। কি আর করা, কোনো উপায় নেই। চুপচাপ 20 বার উঠবস করে ফেলা ভালো। আমি কান ধরে উঠবস শুরু করলাম। ঈশিতা আমার উঠবস দেখে মুচকি মুচকি হাসছে, আর রাস্তার সব লোক এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বুজে 8টা নিয়ে ফেললাম, কপাল দিয়ে অল্প অল্প ঘাম বের হচ্ছে, আর 4টা নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমার কোমর প্রচুর ব্যথা করতেছে। সত্যি? হুম। তাহলে আর উদ্বোস করার দরকার নেই, চলো বাসায় চলে যাই। চলো। আমি মুচকি মুচকি এসে মনে মনে বলতে লাগলাম, আমার সাথে চালাকি করো। আমি 5টা কমালাম আর তুমি 5টা বাড়িয়ে দিলে, এখন মোট 10টা নিলাম, কেমন হলো? ঈশিতা আমার মুচকি হাসি দেখে বলতে লাগলো, তুমি হাসো কেন? না এমনি। তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো, তোমার কোমরে কোনো ব্যথা নাই? না আছে তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কোলে নাও। কোমরে ব্যথা নিয়ে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ঈশিতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ঈশিতা আমার কপালে বেয়ে আসা ঘামগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। একটা মানুষ যে তার প্রিয় মানুষকে কতটুকু ভালোবাসে তার কেয়ারিং দেখে বোঝা যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো সব দিকে তোমার এত কেয়ার করি। ঈশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে এবং পলকহীন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখো? আমার পিচ্চি বরটাকে। আমাকে দেখার কি আছে? তোমার মাথা একটু নিচে নামাও। আমি মাথাটা নিচে নামালাম। ঈশিতা তার হাত দিয়ে আমার স্টাইল করা চুলগুলো সব ওলট পালট করে দিল। কি হলো, চুলগুলো এমন করলে কেন? তোমাকে এত সুন্দর এত স্মার্ট লাগে কেন? তাই বলে চুলগুলো তুমি এমন করবে? 100 বার করব, কেউ যেন তোমার দিকে না তাকায়, শুধু আমি দেখব। তাই শুধু তুমি দেখবে? হুম। বাসার সামনে গিয়ে ঈশিতাকে কোল থেকে নামিয়ে দিলাম। দরজার কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, চলে আসলি কেন? তোমার ছেলে নিয়ে আসছে। আমার ছেলে তো তোর সাথে গতকাল রাতে খারাপ ব্যবহার করেছে। তোমার ছেলে আমার কাছে প্রমিস করেছে আর কখনো এরকম করবে না, না হলে আমি আসতাম না। ফের যদি আবার এরকম করে তাহলে একেবারে চলে যাব, আর কখনো আসবো না। না, এখন আমাকে খাবার দাও, আমার প্রচুর খিদে লেগেছে। তোমার ছেলের জন্য একদিন না খেয়েছিলাম। ঠিক আছে, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। না, টেবিলে বসে খাবো না, তুমি খাবার দাও, আমি রুমে নিয়ে খাবো। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মার চোখ ফাঁকি দেওয়ার মতো কেউ নাই। আম্মু হয়তো বুঝে ফেলেছে ঈশিতা কি জন্য রুমে খাবার নিয়ে খাবে। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 2-3 মিনিট পর ঈশিতা খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। দেখে আমি বিছানায় শুয়ে আছি বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো বলছি। শুয়ে পড়ছি কি সাদে? তোমাকে কোলে করে নিয়ে আসতেই তো আমার জান শেষ। তার মানে বোঝাচ্ছ আমি অনেক উইট? আমি কখন বললাম তুমি অনেক উইট? এই যে বললেন আমাকে কোলে করে নিয়ে আসতে আসতে তোমার জান শেষ, আর ভুলেও কখনো বলবো না আমাকে কোলে নেওয়ার জন্য। ঈশিতা রাগ করে খাবার প্লেট হাতে নিয়ে রুম থেকে চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি, খাবো না আমি। কেন, তুমি না বললে তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে? না, কেউ খাইয়ে দিতে হবে না, আমি খাবোই না। কেন? তুমি ওই সময় বললে আমি বস্তা, এখন বলছো আমি অনেক উইট, খাবো না আমি। আচ্ছা বাবা, সরি, আর কখনো এগুলো বলবো না। তুমি যখন বলবে তখনই তোমাকে কোলে নিব। সত্যি আমি যখন বলবো তখন নিবা তো? হ্যাঁ নিব। তাহলে এখন আমাকে কোলে নিয়ে খাইয়ে দিবা। কেমন মাইয়া বলেন, এখন বললো খাবে না, আবার এখনই বলে কোলে তুলে খাইয়ে দিতে হবে। কথা বললেই বিপদ। এখন যদি বলি তুমি না বললে আর কখনো কোলে উঠবা না, তাহলে রাগ খাবারের প্লেটে ফেলে দিয়ে চলে যাবে। এই সুন্দর কিউট মাইয়াগুলোর এত রাগী হয় কেন? ঈশিতাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছি। একটা লোকমা দিয়েছি, অনেক বড় দোগাল ফুলিয়ে চিবোচ্ছে, আর কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, আগে খেয়ে নাও, তারপর কথা বলবা। ঈশিতা মুখের ভাত শেষ করে বলতে লাগলো, এত বড় লোকপা দিয়েছো কেন? আমার চাবাতে অনেক কষ্ট হয়েছে। তুমি না বললে তোমার অনেক খিদে লেগেছে? তাই বলে সব একেবারে দিয়ে দিবা নাকি? ছোট ছোট লোকমা দাও। আচ্ছা ঠিক আছে।
এবার ঈশিতাকে একটা ছোট লোকমা দিলাম, তারপরও দুগাল ফুলিয়ে চাবাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এবার তো ছোট লোকমা দিলাম, তাহলে দুগাল ফুলিয়ে চাবাচ্ছ কেন? উম, একটা ঢোক গিলে বলতে লাগলাম, এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি ঈশিতার খাবারের স্টাইল দেখে আমার হাসি উঠে গেল। ঈশিতার কাছে পিচ্চি বাচ্চারাও হার মানবে। বাচ্চারা মনে হয় এই সিস্টেমে খাবার খায় না। ঈশিতাকে খাবার খাওয়ানো শেষ করতেই দেরি, আম্মু ডাক দিতে দেরি নয়। একটু রোমান্স করবো সেই সুযোগটা পেলাম না। আমি গোসল দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি টেবিলে খাবার রেডি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ঈশিতা আগে উঠে চলে গেল। আমি আব্বুর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি। আব্বুর সাথে কথা বলা শেষ করে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকে দেখি ঈশিতা ড্রেসিংয়ের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি দরজাটা লাগাতে গিয়ে দরজাটা একটু জোরে আওয়াজ হলো। ঈশিতা হকচকিয়ে বলল, কে? ঈশিতা এত জোরে কে বলছে? আমি একটু ভয় পেয়ে গেলাম। এমন তার ছেড়ে আমি দেখি নাই। এই বাসায় আব্বু আম্মু আমি আর ঈশিতা ছাড়া কেউ নাই। তাহলে রুমে কে আসবে? ঈশিতা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে ওকে খুব সুন্দর লাগছে। আমি একটু মজা নেওয়ার জন্য সিনেমায় অ্যাক্টিং শুরু করলাম। দেখি ঈশিতা কি করে। হাই সুন্দরী, তুমি আমাকে চিনো না? আমি কে? কিছুদিন আগে সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিয়েছিলে। আমি আজ তার প্রতিশোধ নেব। এই নির্জন বাসায় তোমাকে একা পেয়েছি। আজ কেউই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। হা 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 হা। আমি তোদের মতো সন্ত্রাসীকে ভয় পাই না। তাই নাকি সুন্দরী? আজ তোমাকে দেখাবো ভয় কত প্রকার ও কি কি। এ কথা বলে আমি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা বলতে শুরু করলো, প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো। হাই হাই, এ তো দেখি অ্যাক্টিংয়ে আমার ওস্তাদ। হা হা হা। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। তোমার চিৎকার শুনে কেউ আসবে না। তাই চুপচাপ বসে থাকো আর আমার লীলা খেলা দেখতে থাকো। আমি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা বলতে লাগলো, তুই আমার কাছে আসবি না শয়তান। তুই আমার স্বামীকে চিনিস না। আমার স্বামী যদি একবার জানতে পারে তাহলে তোকে জ্যান্ত মাটিতে দিয়ে ফেলবে। হা 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 হা। তাই নাকি? ডাক তোর স্বামীকে। ঈশিতা চোখ বুজে ফারাবি বলে একটা ডাক দিল। সাথে সাথে আমি অ্যাক্টিং ছেড়ে দিয়ে হাতের ডেনাটা একটু উপরে তুললাম। চুলগুলো হাত দিয়ে নাড়া দিয়ে ঈশিতার সামনে গিয়ে বললাম, কি হয়েছে ঈশিতা? এত জোরে চিৎকার করলে কেন? একটা গুন্ডা এসেছিল, কোথায়? তুমি আসার পরে চলে গেছে। তাই? হুম। দুজনেই জোরে হেসে উঠলাম। ঈশিতাকে ড্রেসিংয়ের আয়নার সামনে থেকে কোলে তুলে নিলাম। তারপর বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। বিছানার কাছে নিয়ে ওকে শুইয়ে দিলাম। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ঈশিতার সেই নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পারছি। আমি আস্তে আস্তে ঈশিতার গোলাপি ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঈশিতার বুক খুব দ্রুত ওঠানামা করছে। আমি যখন ঈশিতার ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে নেব, এমন সময় ঈশিতার দিকে তাকালাম। ওর কপালে অল্প অল্প ঘামের ফোঁটা, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। ঈশিতার গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। নিজেকে এক অজানা জগতে হারিয়ে ফেলছি। আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে ফিরিয়ে আনলাম। পরক্ষণে ঈশিতা তার চোখ খুলে তাকালো এবং বলতে লাগলো, কি হলো? না কিছু না। সরো আমার উপর থেকে, খালামণি ডাকছে। কেউ ডাকছে না, চুপচাপ শুয়ে থাকো। ঈশিতা আমার কথা মতো চুপ হয়ে শুয়ে রইল। এবারও আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিলাম। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর কারো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য তার ঠোঁটগুলো অল্প অল্প কাঁপন তুলছে। আমি আস্তে আস্তে ঈশিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। দুজনের গরম উষ্ণ নিঃশ্বাস মিলে একাকার হয়ে গেল। ঈশিতা তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে। কতক্ষণ পর্যন্ত দুজন বিভোর হয়েছিলাম ভালোবাসার মধুময় ফিলিংসে বলতে পারবো না। কিছুক্ষণ পর ঈশিতা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আমার বুকে এসে শুয়ে পড়ল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে ঈশিতাকে বললাম, এখন ওঠো, আমার একটু বাইরে যেতে হবে। বাইরে কেন? আমার একটু কাজ আছে। না, কোথাও যেতে পারবে না, আমি এখন ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, বালিশে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো। আমি বলছি না তোমার বুকটা শুধু আমার জন্য বরাদ্দ। এখন কোনো কথা নয়, গতকাল রাতে ঘুমাতে পারি নাই তোমার জন্য। এখন আমি ঘুমাবো, তুমি চুপচাপ শুয়ে থাকো। আরে এই দিনের বেলা আমার ঘুমে ধরবে না তো? ঘুমে না ধরলেও তোমার শুয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত একদম নড়াচড়া করবে না। নড়াচড়া করলে কিন্তু একদম মেরে ফেলবো। পাগলি একটা।
কি আর করা, বাধ্য হয়ে বুকে নিয়ে শুয়ে আছি। এই দিনের বেলা তো ঘুম আসবে না। ঈশিতার দিকে তাকিয়ে দেখি চোখের পাতা একবার খুলে একবার বন্ধ করে, ছোট বাচ্চাদের মতো চুপটি করে আমার বুকে শুয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে মুখের একপাশ ঢাকা, ওকে ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। মুখের চুলগুলোতে হাত দিয়ে সরিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। ঈশিতা সাথে সাথে একটু নড়ে চড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশিতাকে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে নিজেই ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। বিকাল 5টা ঈশিতা আমাকে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দিল। আজকে নাকি ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। আমার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর আমার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি এনে দিয়ে বলল, তাড়াতাড়ি এটা পরো। আমার প্রিয় কালারের পাঞ্জাবি কোথায় পেয়েছো জিজ্ঞাসা করতেই বলল, চাকরির প্রথম মাসের টাকা দিয়ে তোমার জন্য এই পাঞ্জাবি কিনেছিলাম। আমি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। ঈশিতা এখন আসার কোনো খবর নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে কেন? হঠাৎ করে লক্ষ্য করে দেখি ঈশিতা সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি পলকহীন দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছি। আমি যেন চোখ সরাতে পারছি না। আকাশি কালার শাড়ি, শাড়ির কুচিগুলো এত সুন্দর করে দিয়েছি যে মনে হচ্ছে যে মেশিনে কুচিগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছে। দুহাত ভর্তি নীল চুড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, লম্বা রেশমি কালো চুলগুলো কোমর পর্যন্ত ছাড়িয়ে, বাগানের ঠিক উপরে একটা টকটকে লাল গোলাপ। সেই লাল গোলাপটা যেন ঈশিতার সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি মুগ্ধ মহিমায় তাকিয়ে আছি আমার সিনিয়র বয়সের দিকে, যেন স্বর্গ থেকে উঠে আসা কোনো অপ্সরী আমার সামনে দাঁড়িয়ে। ঈশিতা আমার সামনে এসে হাসি মুখে বলতে লাগলো, দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগছে? আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি হাসি উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, আমি এতক্ষণ লাগিয়ে এত সুন্দর করে সাজলাম আর ওর কিনা বলছে শুধু সুন্দর লাগছে। আমি ঈশিতার ফ্যাকাশে চেহারা দেখে বলতে শুরু করলাম, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার কাছ থেকে চোখ সরাতে পারছি না। তোমার এই সৌন্দর্যের কাছে স্বর্গের যে কোনো অপ্সরীয় হার মানতে হবে। ঈশিতা আমার মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে মুচকি হেসে বলল, হইছে, আর বলতে হবে না, চলো। ঈশিতাকে নিয়ে ঈশিতার পছন্দের একটা পার্কে চলে গেলাম। সূর্য মামা যতক্ষণ না পশ্চিম আকাশে হেলে পড়েছে ততক্ষণ পর্যন্ত দুজন পার্কে বসেছিলাম। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা যখন চারপাশকে গ্রাস করবে তখন দুজন হাত ধরে হাঁটতে শুরু করলাম অসংখ্য বাতিধারা ভরপুর শহরের সুন্দর রাস্তায়। ঈশিতা একটু থেমে থেমে হাঁটছে। আমি বালিকাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, খিদে লেগেছে? ঈশিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাব। দুজনে হাঁটছি। হঠাৎ করে একটু দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে। ঈশিতা ফুচকার দোকানটা দেখে খুশি হয়ে দৌড়ে ফুচকার দোকানের সামনে চলে গেল। আমি যে ঈশিতার সাথে আছি তার খেয়ালই নাই। আমি আস্তে আস্তে হাঁটছি। ঈশিতা ফুচকার দোকানের সামনে গিয়ে পিছনে ফিরে তাকালো। আমাকে দেখতে পাচ্ছে না। তার চোখ জোড়া পাগলের মতো আমাকে খুঁজতে লাগলো, এদিক ওদিক তাকাচ্ছে। পরক্ষণে আমি যখন তার সামনে গেলাম সে দৌড়ে আমার কাছে আসলো এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো আমাকে রাস্তায় ফেলে চলে আসছো। সরি, এখন চলো ফুচকা খাবো। কিসের ফুচকা? ফুচকা ভালো না, চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। না, আমি রেস্টুরেন্টে খাবো না, আমি ফুচকা খাবো। ফুচকা ভালো না তো, এগুলো খেলে পেটে সমস্যা হবে। তার চেয়ে ভালো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাবে। না, আমি ফুচকাই খাবো। বালিকাকে কোনোভাবে বোঝাতে পারলাম না। বালিকা দৌড়ে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল। দুইটাই ঝাল একটু বেশি আর একটা একটু কম। আমি বালিকাকে জিজ্ঞাসা করলাম, 3 প্লেট ফুচকা কেন আর একটাই ঝাল কম, দুইটাই বেশি কেন? ঈশিতা উত্তর দিল, দুটো আমি খাবো, সে দুটো এই ঝাল বেশি। তুমি একটা খাবে, ওটায় ঝাল একটু কম। তুমি তো আবার ঝাল বেশি খেতে পারো না। বালিকা আমার জন্য ঝাল ছাড়া 1 প্লেট ফুচকা অর্ডার দিল। বালিকা মনে করেছে আমি আগে সেই পিচ্চি ফারাবি রয়ে গেছি। মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এসে চাপলো। ফুচকাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে বললাম, একটার মধ্যে প্রচুর ঝাল দিবে আর তোমার ড্রামের সব পানি ফেলে দিবে। বালিকা যদি জিজ্ঞেস করে তোমার এখানে পানি আছে নি, তুমি না বলবে। কোনো দোকানের কথা জিজ্ঞাসা করলে বলবে 30 মিনিটের মতো লাগবে। যেই ভাবা সেই কাজ। ফুচকাওয়ালা মামা 1 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে আমাকে দিল আর ঈশিতাকে 2 প্লেট। আমি ফুচকা মুখে দিয়ে দেখে আসলেই প্রচুর ঝাল দিয়েছে। ঈশিতা আমার দিকে না তাকিয়ে চোখ বুজে খাওয়া শুরু করেছে।
বালিকা কিছুক্ষণের ভিতরে 1 প্লেট ফুচকা শেষ করে ফেললো। আমি ঝালের কারণে অল্প অল্প মুখে দিচ্ছি। ঈশিতা আরেক প্লেট ফুচকা প্রায় শেষের দিকে। তখন আমি ঝালের কারণে চেঁচিয়ে উঠলাম, সত্যি আমার অনেক ঝাল লেগেছে। ঝালের কারণে চোখ দিয়ে পানি চলে আসছে। ঈশিতা বলতে লাগলো, কি হয়েছে? আমার প্রচুর ঝাল লেগেছে। তোমার এটাই তো ঝাল দেয় না? ঝাল না দিলে কি আমি স্বাদে চিল্লাচ্ছি? ঈশিতা আমার দিকে লক্ষ্য করে দেখে আসলে ঝালের কারণে আমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। ঈশিতা ফুচকার প্লেটটা রেখে তাড়াতাড়ি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি পানি দেন। পানি তো নাই ম্যাডাম। কি বলছেন আপনি? আপনাকে না না করেছি ওর এটার মধ্যে ঝাল না দেওয়ার জন্য? আপনি ঝাল দিলেন কেন ওইটায়? ম্যাডাম ভুলে ঝাল পড়ে গেছে। এদিকে আমি ঝালের কারণে চিল্লিয়ে যাচ্ছি। ঈশিতা দৌড়ে আমার কাছে এসে বলল, ঝাল কি বেশি লেগেছে? আমি ঈশিতার কথার কোনো জবাব দিচ্ছি না, চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। এখন কি করব আমি? এখানে তো পানিও নেই। কিছু একটা করো প্লিজ, তাড়াতাড়ি, আমি ঝালের কারণে মরে যাচ্ছি। হায় আল্লাহ, এখন আমি কি করব? কি জন্য আমি ফুচকা খেতে এসেছিলাম? ওই ফুচকাওয়ালা ব্যাটার জন্য এই অবস্থা। ঈশিতা পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফুচকাওয়ালা মামার কাছে আবারও গিয়ে বলল, প্লিজ একটু পানির ব্যবস্থা করেন না। ম্যাডাম আমি পানি কোথা থেকে আনবো? আপনি ফুচকা বিক্রি করেন, আপনার কাছে পানি থাকে না? আপনি ওকে ঝাল দিয়েছেন কেন? ঈশিতা ঘুরে আমার দিকে তাকালো। আমার অবস্থা খুবই খারাপ। পরক্ষণে আবার ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, আশেপাশে কোনো দোকান নাই? না ম্যাডাম, দোকান তো অনেক দূরে, প্রায় 30 মিনিট লাগবে। কি বলছেন আপনি? ও তো এখন ঝালের কারণে মারা যাবে। ওর যদি কিছু একটা হয়ে যায় আপনাকে আমি ছাড়বো না। আমি ঈশিতাকে ডাকতে লাগলাম। ঈশিতা দৌড়ে আমার কাছে এলো। কি হলো, পানির ব্যবস্থা করতে পারলেন না? কোথাও পানি নাই, দোকানে যেতে এখান থেকে 30 মিনিট লাগবে। এখন আমি কি করব? কিছু একটা করো প্লিজ। ঈশিতা কি করবে বুঝতে পারছে না, দিশেহারা হয়ে গেল। আমাকে টেনে একটা গাছে আড়ালে আনলো, তারপর বলতে লাগলো, চোখ বন্ধ করো। আমি ঝালে মরছি, চোখ বন্ধ করব কেন? তোমাকে বলছি চোখ বন্ধ করতে। আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে ঈশিতা আমার ঠোঁট জোড়া ওর আয়ত্তে নিয়ে নিল। অতিরিক্ত ঝাল আর ঈশিতার মধুমাখা চুম্বন দুইটা একত্রিত করে মুখের ভিতরে এক অন্যরকম ফিলিংসের আভাস সৃষ্টি করেছে। মনে হচ্ছে আমার সব ঝাল ঈশিতা তার মধুমাখা ঠোঁট দিয়ে সব চুষে নিচ্ছে। কিছুক্ষণ পর ঈশিতা আমার ঠোঁট ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ঝাল কমেছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। সাথে সাথে ঈশিতা আবারও এক চুম্বনে হারিয়ে গেল। ঈশিতার এবারে চুম্বনে আমার মুখের ঝালটাকে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। এভাবে ঈশিতা 3 বার আমার ঠোঁট ওর আয়ত্তে নেওয়ার পর বলতে লাগলো, এবার ঝাল কমেছে? আমি একটু হেসে বললাম, না। সাথে সাথে ঈশিতা আমার বুকে 2-3 ঘুষি মেরে বলল, লুচু কোথাকার? ঈশিতাকে নিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিতে যাব। ঈশিতা বলতে লাগলো, কোনো টাকা দিবে না। কেন? ওনাকে 100 বার না করছি তোমার ফুচকার মধ্যে ঝাল না দেওয়ার জন্য, তারপরে উনি ঝাল দিলেন কেন? আর সবচেয়ে বড় কথা, উনি ফুচকা বিক্রি করে পানি রাখে না কেন? ঈশিতাকে অনেক বুঝিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মেন রোড ছেড়ে একটা ছোট রাস্তায় চলে এসেছি। ঈশিতা আমার একটু আগে আগে হাঁটছে। নিস্তব্ধ পরিবেশ। এই রাস্তায় তেমন মানুষ নাই, জনমানবহীন শূন্য রাস্তা। হয়তো খুব কম সংখ্যক লোক এই রাস্তাটা ব্যবহার করে। আমি মনে মনে বলছি, কোন রাস্তায় চলে আসলাম? এই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলোর একটু দূরে দূরে, এত দূরে দূরে বাতি দেওয়ার মানে কি? চারপাশে অসংখ্য বড় বড় মেহগনি গাছ। সেই মেহগনি গাছের কারণে রাস্তাটাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে। চারপাশ থেকে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝি শব্দ কানে আসছে। পরিবেশটাকে আমার কাছে তেরকম সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ করে তীব্র একটা ঠান্ডা একটা বাতাস শরীরে এসে লাগলো। সে বাতাসে মেহগনি গাছের পাতাগুলো ঝরঝর করে রাস্তায় পড়ছে। গাছে ডাল একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মেঘের পূর্বাভাস। কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে। ঠান্ডা বাতাস আর অল্প অন্ধকার রাস্তা, এই পরিবেশটা দেখে গাটা কেমন যেন একটু হিমশীতল হয়ে এলো। আমি পরক্ষণেই সামনে তাকাতে দেখি বিশাল বড় একটা কবরস্থান। এবার শরীরটা পুরোপুরি কাটা দিয়ে উঠলো। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম। রাত 8টা বেজে গেছে, খেয়ালই নেই। আম্মু খুব টেনশন করবে। আমি জোরে জোরে পা চালাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি ঈশিতা আমার কিনে দেওয়া চকলেট খাচ্ছে আর আনমনে হাঁটছে। আমি বালিকাকে ধরার জন্য আর একটু জোরে পা চালাতে লাগলাম। হঠাৎ করে পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। মোবাইলটা বের করে কানে লাগাতেই ঈশিতা আচমকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ফোনটা কেটে ঈশিতাকে বললাম, কি হয়েছে ঈশিতা?
ঈশিতা কোনো কথা বলছে না, আমাকে আরও ঝাপটে ধরেছে। বুঝতে পেরেছি বালিকা হয়তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে। আমি হাত দিয়ে ঈশিতার মাথাটা বুক থেকে তুলব, কিন্তু ঈশিতা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। না, সত্যি অনেক ভয় পেয়েছে। কি হয়েছে বলো আমাকে, এত ভয় পাচ্ছ কেন? ঈশিতা তার ভয়ে কাপা গলায় বলল। সামনে তাকিয়ে দেখো। আমি ঈশিতার কথা শুনে ভয়ে ডোক গিলে ফেললাম। ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে তাকালাম, না কিছুই দেখতে পাচ্ছি না। আবারও ঈশিতাকে জিজ্ঞাসা করলাম, কই সামনে তো কিছুই নাই। ঈশিতা এবার বলতে লাগলো, কবরস্থানের কোনায় বড় গাছের নিচে তাকিয়ে দেখো। এবার সত্যি সত্যি ঈশিতার কথা শুনে গলা শুকিয়ে গিয়েছে। কবরস্থানের দিকে চোখ তুলে তাকাবো সে সাহসটুকু পাচ্ছি না। ঈশিতাকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে কবরস্থানের কোনায় গাছটার দিকে চোখ তুলে তাকাতেই ভয়ে শরীরটা কেঁপে উঠল। গাছটার নিচে একজন মহিলা মনে হয় দাঁড়িয়ে আছে। দূর থেকে বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু পরনে সাদা ধবধবে কাপড়, এটা বোঝা যাচ্ছে। কি হতে পারে? এটা কোনো মানুষ না অন্য কিছু? আর এই জনমানবহীন রাস্তায় মানুষ আসবে কোথা থেকে? 20 মিনিট ধরে এই রাস্তা দিয়ে হাঁটছি, একটা মানুষও তো দেখতে পাইনি। আর মানুষ হলেও এ রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? তার মানে কি অন্য কিছু? ভূত, প্রেত, জিন? ঈশিতা বলতে লাগলো, কি দেখতে পেয়েছো? হুম। কি ওটা? এই তো কোনো মানুষ টানুষ হবে। মানুষ হলে রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? আর পরনে সাদা কাপড় থাকবে কেন? মানুষ কি সাদা কাপড় পরে না? পরে, কিন্তু রাতের বেলা সাদা কাপড় পরে কবরস্থানের কোনায় কি করবে? আমার কিন্তু খুব ভয় করছে। চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। অন্য রাস্তায় দিয়ে গেলে বাসায় যেতে অনেক রাত হয়ে যাবে। তাহলে কি করবে এখন? ঈশিতার কথা শুনে ভাবতে লাগলাম কি করা যায়। রাতের বেলা কবরস্থানের কোনায় কি হতে পারে এটা? হঠাৎ করে মনে হলো কবরস্থান তো পাক পবিত্র জায়গা, ওইখানে তো কোনো খারাপ জিনিস থাকে না। তাহলে ওটাও কোনো খারাপ জিনিস না, হয়তো কোনো পাগল টাগল হবে। এর আগেও একবার ভয় পেয়েছিলাম। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। রাত 1টা। রাস্তার মোড়ে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, এলোমেলো চুলে। মহিলাটাকে অনেকটা অদ্ভুত দেখা যাচ্ছিল। ওই দিন অনেকটা ভয় পেয়েছিলাম, পরে জানতে পারি ওটা একটা পাগল ছিল। আজ হয়তো ওরকমই কিছু একটা হবে। আমি ঈশিতাকে বললাম, চলো আস্তে আস্তে হাঁটতে থাকি, দেখি এটা কি হতে পারে। ঈশিতা আমার পিছনে তার 2 হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরেছে। যত সামনে আগাচ্ছি ততই ভয় লাগছে। দোয়া দুরুদ যা মুখস্থ ছিল সব পড়তে লাগলাম। ঈশিতা আমার হাত এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে ঈশিতার হাতে বড় বড় নখগুলো আমার হাতের ভিতরে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে ঈশিতা বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই, চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। আমার না খুব ভয় করছে। এত ভয় পাবার কি আছে? আমি আছি তো নাকি, কিচ্ছু হবে না, আমরা এই রাস্তা দিয়ে যাব। ঈশিতা বলতে লাগলো, আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে এটা কোনো কবর থেকে ওঠা মানুষ। দেখো না, সাদা কাপড় পরা। এবার ঈশিতার কথা শুনে আরেকটু ভয় পেয়ে গেলাম। এই বালিকা তো আজকে ভয় পাইয়েই মেরে ফেলবে। ব্যাককল মাইয়া, কবর থেকে কোনো মানুষ উঠতে পারে? আমি ঈশিতাকে ধমক দিয়ে বললাম, চুপ করো, এই আধুনিক যুগে কি আবল তাবল কথা? কবর থেকে কখনো মানুষ উঠতে পারে? দোয়া দরুদ পড়ে সামনে আগাতে লাগলাম। না, এত দোয়া দরুদ পড়ছি, কিন্তু জিনিসটা ওখান থেকে এক চুল পরিমাণও নড়ছে না। অন্য জিনিস হলে তো এতক্ষণে এখান থেকে চলে যাওয়ার কথা। তার মানে নিশ্চয়ই কোনো পাগল। এবার ভয়ে অনেকটা কেটে গেছে। ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি ভয়ে একদম চুপসে গেছে, কোনো কথা বলছে না। গুটি গুটি পায়ে আমার হাতটা শক্ত করে ধরে হাঁটছে। আমি ঈশিতাকে জিজ্ঞাসা করলাম, ঈশিতা, হুম। আমরা ওটা সামনে যাওয়ার পরে ওটা যদি আমাদেরকে দৌড়ানি দেয়? কি বলছো তুমি? আমার কিন্তু অনেক ভয় করছে। প্লিজ চলো অন্য রাস্তা দিয়ে চলে যাই। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ওটার সামনে গেলে ওই জিনিসটা যদি আমাকে না ধরে তোমাকে ধরে, তাহলে কি করবে? কি করব মানে? কিছু করব না। কেন? তুমি আছো তো। আমি কি করব? তুমি আমাকে বাঁচাবে। ওই সময় তো আমার জান বাঁচানো ফরজ, তোমাকে কিভাবে বাঁচাবো? কি? তুমি আমাকে বাঁচাবে না? আরে আরে ওই সময় আমি বাঁচলে এনে তোমাকে বাঁচাবো। আমি কিন্তু এখন কান্না করব। আমি আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, আমি আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, ঈশিতা তোমার পিছনে তাকিয়ে দেখো।
বালিকা ভয় পেয়ে চিৎকার দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোভাবে ঈশিতার মাথা আমার বুক থেকে তুলতে পারছি না। অনেকক্ষণ পরে বুক থেকে মাথাটা তুললাম, দেখি বালিকা কান্না করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ভয় পেয়েছো? বালিকা কান্নার কারণে মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। না, অনেকটা ভয় পেয়ে গিয়েছে। আমি ঈশিতার মাথাটা তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, পাগলি একটা, এত ভয় পাবার কি, আমি আছি তো। ঈশিতা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। ঈশিতা আমাকে থামিয়ে বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই। কেন? ওটা যদি তোমার কিছু করে? আমি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলাম, পাগলি মেয়ে একটা, নিজেও ভয় পাবে আর সেই ভয়ের মধ্যে আমার কথাও চিন্তা করবে। এটাকেই তো ভালোবাসা বলে। নিজে বিপদে থেকেও সেই বিপদের মুহূর্তে প্রিয় মানুষটির কথা চিন্তা করে। আমি ঈশিতাকে বললাম, কিচ্ছু করবে না আমার, চলো। ঈশিতাকে নিয়ে ওই জিনিসটার কাছাকাছি চলে গেলাম। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। কিন্তু একজন মহিলা এত রাতে কবরস্থান কোণায় কি করে? হঠাৎ করে লক্ষ্য করলাম মহিলা কি যেন বলছে। মহিলার কথা শোনার জন্য আর একটু সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে পুরোপুরিভাবে বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম তাই একজন পাগল মুখ দিয়ে কি আবল তাবল বিলাপ করছে। ঈশিতাকে নিয়ে দ্রুত কবরস্থানের জায়গা ওভারটেক করে সামনে চলে আসলাম। কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম গাড়ি ঘোড়া চলছে, দোকানপাটও আছে। এর ভিতরে গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। একটা রিক্সা ঠিক করলাম, রিক্সায় উঠতে যাব। এমন সময় পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু বলো। কোথায় তোরা? এই তো আম্মু, রাস্তায়। রাস্তায় কি করিস? বৃষ্টি আসতেছে, দেখতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বাসায় আয়। একদম কিন্তু বৃষ্টিতে ভিজবে না, তোর কিন্তু অল্প বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমরা। ঈশিতা কোথায়? ঈশিতার কাছে ফোনটা দেয়। আমি ফোনটা ঈশিতার কাছে দিলাম। ঈশিতা কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল। আম্মু ঈশিতার কাছে কি বলছে কে জানে। একটা রিক্সা ঠিক করে রিক্সায় উঠতে যাব, এমন সময় ঝুম বৃষ্টি পড়তে শুরু করলো। তাড়াতাড়ি রিক্সায় উঠে ঈশিতা রিক্সার হুডটা টান দিয়ে তুললো। বৃষ্টির মধ্যে রিক্সা চলতে শুরু করলো। রিক্সাওয়ালা মামা একটা পলিথিন কাগজ আমাদের পায়ের কাছে দিল, যেন ভিজে না যায়। ঈশিতা আমার দিকে তাকিয়ে দেখে ঝুম বৃষ্টির কারণে আমার মাথা প্রায় ভিজে যাচ্ছে। ঈশিতা জানে যে আমি অল্প বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে, তাই ঈশিতা তাড়াতাড়ি পায়ের কাছ থেকে পলিথিন কাগজটা তুলে আমার মাথায় ধরলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে হাত দিয়ে কাগজটা ধরলাম। বৃষ্টি বেড়েই চলেছে। মাথার উপরে কাগজ দেওয়ার পরেও বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়ছে, প্রায় ভিজেই যাচ্ছি। ঈশিতা আমার দিকে তাকিয়ে তার শাড়ির আঁচলটা দিয়ে আমাকে সম্পূর্ণভাবে ঢেকে নিল। আমি ঈশিতার এত কেয়ার দেখে ঈশিতার দিকে এক দৃষ্টি দিয়ে তাকালাম। ঈশিতা প্রায় বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু ঈশিতার সেদিকে কোনো খেয়াল নাই। আমি ভিজে যাচ্ছি সেই দিকেই তার খেয়াল। তাই তো কাগজের পরেও তার শাড়ির আঁচলটা আমার মাথার উপর ধরেছে। আমি ঈশিতার দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলতে লাগলো, কি দেখো এভাবে তাকিয়ে? আমার সিনিয়র বউটাকে দেখি। এত দেখতে হবে না, এমনি বৃষ্টিতে ভিজে যাচ্ছ, চুপ করে বসে থাকো। আমি একটা মুচকি হাসি দিয়ে ঈশিতার বৃষ্টিতে ভিজে যাওয়া হাতটা শক্ত করে ধরলাম। প্রায় 10-15 মিনিট পরে বাসার কাছে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় অনেকটা ভিজে গেছি। ঈশিতা তাড়াতাড়ি রুম থেকে একটা তোয়ালে আমার হাতে দিল। আমি মাথাটা মুছে ড্রয়িং রুমের সোফায় বসলাম। ঈশিতা কাপড় চেঞ্জ করতে রুমে চলে গেল। 2 মিনিট পরে আম্মু এসে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত বাইরে ঘুরতে হয়? বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছিস, এখন তো জ্বর আসবে নিশ্চয়ই। কিচ্ছু হবে না আম্মু, আমার প্রচন্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঈশিতাকে ডাক। 5 মিনিট পর ঈশিতা কাপড় চেঞ্জ করে নিচে আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ঈশিতা রুমে চলে গেল আর আমি ড্রয়িং রুমের সোফায় বসে একটা হিন্দি মুভি দেখতে লাগলাম। রাত 10টা। আমি আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। রুমের দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম। পুরো রুম ফুল দিয়ে সাজানো, ফুলের ঘ্রাণে পুরো রুম মুখরিত হয়ে আছে। ঈশিতাকে দেখতে পাচ্ছি না। ঈশিতা কোথায় আর ফুল দিয়ে এই রুম সাজালোকে? 2 মিনিট পরে ঈশিতা ওয়াশরুম থেকে বের হলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি একটা আকাশি কালার শাড়ি পরা আছে, মাথায় হিজাব দেওয়া। ঈশিতা আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণে নিচ থেকে আসলে, না আসলেই পারতে, আজকে ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকতা। আমি ঈশিতার কথা শুনে ঈশিতার একদম কাছে গেলাম। তারপর বললাম, কি ব্যাপার, রুম এভাবে ফুল দিয়ে সাজিয়েছে কে? আমি। কেন? কারণ আছে।
ঈশিতা ওয়ার্ড্রপ থেকে নতুন একটা পাঞ্জাবি এনে আমার হাতে দিয়ে বলতে লাগলো, যাও তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে অজু করে আসো। আমি বাধ্য ছেলের মতো কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে ওয়াশরুম থেকে অজু করে আসলাম। ঈশিতা আমার কাছে এসে বলতে লাগলো, চলো এখন আমরা 4 রাকাত নফল নামাজ আদায় করব। 4 রাকাত নফল নামাজ আদায় করব। পুরো রুম ফুল দিয়ে সাজাইছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশিতা একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, এত বুঝতে হবে না, চলো আমরা আগে 4 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়বো কেন? কেন নামাজ পড়বে শুনবে? ঈশিতা আমার পাঞ্জাবির বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো, তাহলে শোনো, আজ থেকে আমাদের নতুন জীবনের গল্প শুরু করব। দুজনের দেখা রঙিন স্বপ্নগুলো বাস্তবে রূপ দিব। তোমার আমার পবিত্র ভালোবাসা একই সুতোয় গাঁথবো। এই ঝুম বৃষ্টির রাতে তোমার আমার ভালোবাসার পূর্ণতা দিয়ে ভালোবাসাটা আরো মধুময় করে তুলবো। সে মধুময় ভালোবাসা দিয়ে দুজনে সুখের একটা স্বর্গ সংসার বানাবো। সে সুখের সংসারে থাকবো তুমি, আমি আর আমাদের একটা ছোট্ট সুন্দর ফুটফুটে রাজকুমার, যা ঠিক দেখতে তোমার মতো হবে। ঈশিতা এই কথা বলে জিহ্বায় কামড় দিয়ে ফেললো। যা, কি বলে ফেললাম? কি বললে? যা বলছি বলেছি। কি দিতে পারবা না একটা রাজকুমার ঠিক তোমার মতো? আমি মুচকি এসে ঈশিতাকে কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, একটা কেন 5টা দিব, তবে রাজকুমার নয়, রাজকন্যা, যার চেহারাটা হবে ঠিক তোমার মতো। না, আমার চেহারার মতো হওয়ার দরকার নাই। আমি চাই রাজকুমার তোমার মতো হোক। না, আমার রাজকন্যা চাই ঠিক তোমার মতো। না, আমার রাজকুমার চাই। না, আমার রাজকন্যা চাই। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে আমি রুম থেকে চলে যাই, তুমি থাকো তোমার রাজকুমার নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ যা দিবে আমরা তাতেই খুশি। চলো। দুজনে 4 রাকাত নফল নামাজ পড়লাম এবং আমরা নেক্সট সন্তান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। নামাজ শেষ করে আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। আজ এই ঝুম বৃষ্টির রাতে আমাদের ভালোবাসা পাবে পূর্ণতা, হবে দুটো দেহের মধুর মিলন। হারিয়ে যাবো আজ সুখের এক স্বর্গরাজ্যে। আজ ইচ্ছে ডানা মেলে উড়ে বেড়াবো ওই দূর নীল আকাশে। রংধনুর 7 রঙে রাঙাবে আজ আমাদের জীবন। ভালোবাসার ছোট নৌকায় পাল তুলে পাড়ি দিব ওই দূর মহাসাগর। আজকের পর থেকে আমার জীবন নতুন এক অধ্যায়ের সূচনা হবে। প্রেমের নতুন একটা গল্প শুরু হবে। সেই প্রেমের নতুন গল্পের ভিতরে থাকবে রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি, আর অফুরন্ত ভালোবাসা, অটুট বিশ্বাস, আর দু চোখে দেখা হাজারো রঙিন স্বপ্ন। যতদিন থাকবো ক্ষণিকের এই দুনিয়াতে, কষ্ট নামের কোনো ঝড়ো হাওয়া যেন না আসে আমাদের এই অফুরন্ত ভালোবাসার বন্ধনে। বেঁচে থাকুক পৃথিবীতে এরকম পবিত্র ও সত্যিকারের ভালোবাসাগুলো, আর অচিরেই সেই দূর দেশে হারিয়ে যাক ভালোবাসা নামের মিথ্যে অভিনয়গুলো।